Feel the real fear with us. আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যম দিয়ে পবিত্রতা অর্জন করার জন্য যেই একটি নিরলস প্রচেষ্টা আমরা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই প্রচেষ্টাকে কবুল করে নিন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আমাদের সামনে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এই মুহূর্তে অনেকেই যারা আমাদের এই এপিসোড শুনছেন, কেউ নিজের বাড়িতে বসে শুনছেন, কেউ বা নিজের বাড়ি থেকে অনেক দূরে প্রবাসে বসে শুনছেন, কেউ বা যাত্রাপথে শুনছেন, কেউ বাসে, কেউ লঞ্চে, কেউ ট্রেনে। যে যেখান থেকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে সকলে থাকুন, সকলে নিজের বাড়িতে নিরাপদে পৌঁছান, আবার ঈদ শেষে নিজেদের কর্মস্থলে নিরাপদে চলে আসুন। এই কামনায় শুরু করছি আজকে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম আমাদের স্পেশাল এপিসোড। আমাদের এই প্রথম স্পেশাল এপিসোডে আমরা সাজিয়েছি শুধু একজন ব্যক্তির পাঠানো কয়েকটি ঘটনা দিয়ে। আর আমাদের এই ঈদ স্পেশাল এপিসোডের প্রথম এপিসোড যেটি, এই এপিসোডটি আমরা সাজিয়েছি চট্টগ্রামের জয় বড়ুয়ার পাঠানো ঘটনাবলী দিয়ে। এর আগে তার ঘটনা আমরা শেয়ার করেছি, আপনাদের অনেকেরই ভালো লেগেছে। আর তার এই ঘটনাগুলোর মধ্যে সিংহভাগ ঘটনাগুলোই পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক। পার্বত্য চট্টগ্রাম 3টা জেলাকে কেন্দ্র করে গঠিত: রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। তো আমরা কিন্তু অনেকেই পাহাড়ি এলাকায় যারা থাকেন, বিভিন্ন উপজাতি সম্প্রদায় যারা রয়েছেন, তো তাদের মধ্যকার অনেক ঘটনা কিন্তু আমরা জানি না। বিশেষ করে ভৌতিক ঘটনা, তন্ত্রমন্ত্র সংক্রান্ত ঘটনা, এগুলো আমরা জানি না। কারণ হচ্ছে এই জায়গাগুলো অত্যন্ত দুর্গম হওয়ার কারণে এবং তাদের ভাষাগত বেশ কিছু ব্যাপার আমরা তো বুঝতে পারি না অনেকটা। এই কারণে সেই ব্যাপারগুলো আসলে আমাদের কাছ পর্যন্ত খুব একটা আসে না, যদি না সেখানকার কেউ আমাদেরকে ঘটনা সংগ্রহ না করে দেন বা কেউ না বলেন। তো জয় বড়ুয়া এর আগে আমাদেরকে একটি ঘটনা দিয়েছিলেন এবং তার ফলশ্রুতিতে আরো কিছু ঘটনা আমাদেরকে দিয়েছেন, যেহেতু আপনারা তার ঘটনাকে পছন্দ করেছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনায়। আমরা প্রথম যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আসলে অনেক আগের একটি ঘটনা এবং এই ঘটনাটি আমরা প্রথম যেই জয় বড়ুয়ার যে প্রথম ঘটনাটি আমরা শেয়ার করেছিলাম, সেই জায়গাটাতে কিছু হিন্টস দিয়েছিলাম এবং ওই হিন্টসের ওই ঘটনাটি মূলত জয় বড়ুয়া আমাদেরকে পাঠিয়েছেন। তো এই ঘটনাটি অনেক আগের, আর মূলত যিনি ঘটনাটি দিয়েছেন তিনি যখন হঠাৎ করে এই ঘটনা প্রকাশের কথা বলা হয়, তিনি বেশ ইতস্তত বোধ করেছেন এবং তিনি বলেছেন, ঠিক আছে ঘটনা আমি দিচ্ছি, বাট আমার নাম এবং বর্তমান তিনি একটা সরকারি চাকরি করেন, বর্তমানে তার যে কর্মস্থল, এই জিনিসগুলো প্রকাশ করতে তিনি রাজি নন। ঠিক আছে, সমস্যা নেই, আমরা সেই ব্যাপারগুলো আমরা বলছি না। আমাকে বলেছেন কিন্তু আমি সেটা বলছি না। তো চলুন চলে যাই একদম 1910 কি 20 সাল এরকম একটা আনুমানিক সময়ের দিকে। আর যেখানে ঘটেছিল সেটি বান্দরবান জেলার একদম সীমান্ত ঘেঁষে একটি গ্রাম ছিল, সেই গ্রামের একটি ঘটনা। মিয়ানমার কিন্তু বান্দরবান জেলার সাথে এর বর্ডার রয়েছে। লোকজন সহজেই কিন্তু এপাশ ওপাশ যেতে পারত, বাংলাদেশের লোকজন সেখানে যেতে পারত, আবার মিয়ানমারের লোকজন বাংলাদেশে আসতে পারত। আর তখন কিন্তু সীমান্তে এরকম পাহারা ছিল না, দেশ ভাগ হয়নি, সুতরাং এরকম কড়া পাহারা কিন্তু তখন ছিল না বললেই চলে। এর মধ্যে একজন ব্যক্তি, তার নাম হচ্ছেন
চিংসাবাই মারমা। আমরা প্রথমে যে ঘটনাটি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে অংমোর যে নানা ছিল, সে নানার একজন তান্ত্রিক গুরু ছিলেন। এই তান্ত্রিক গুরুই হচ্ছে চিংসাবাই মারমা। ওনার জন্ম মিয়ানমারে। উনি বাংলাদেশে অনেকটা পালিয়েই এসেছিলেন, কেননা তিনি এবং তার বাবা মিয়ানমারের খুব নাম করা একজন তান্ত্রিক ছিলেন। মিয়ানমার যে রাখাইন রাজ্য রয়েছে, এই রাখাইন রাজ্যে ছিল তাদের বসবাস। কেউ কেউ বলেন যে এই বাপ ছেলে মিলে নাকি মৃত মানুষকে তারা জাদু করে হাঁটাতে পারতেন। মৃত মানুষ হেঁটে বেড়াতো, যদিও তাদের মধ্যে প্রাণ সঞ্চার হতো কিনা এটা তো জানা যায় না, কারণ আমরা জানি মৃত মানুষ কখনো জীবিত হয় না। তো যাই হোক, একবার নাকি ওখানকার মানে ওই মিয়ানমারের ওই অঞ্চলের স্থানীয় এক প্রভাবশালী মানুষের মৃতদেহকেও তারা একরকম কালো জাদু করার কারণে ওই লোকের ছেলেরা মিলে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে। চিংসাবাই এদেশে আসার কয়েক মাস পর তার বাবা মিয়ানমারে ফিরে গেলেও তিনি বাংলাদেশে রয়ে যান। আর তার কারণ চিংসাবাইয়ের স্ত্রী লাপ্রু মারমা। চিংসাবাই আর তার বাবা যখন বাংলাদেশে আসেন, তখন তো আসলে বাংলাদেশ এরকম আমরা যে নাম বলছি বোঝার সুবিধার্থে, তখনও কিন্তু বাংলাদেশ হয়নি। তো তারা যখন বাংলাদেশে আসেন, তখন তারা স্থানীয় এক বৌদ্ধ মন্দিরে আশ্রয় নেন। ওখানে 10 কি 11 জন অনাথ ছেলে মেয়ে থাকতেন। আর মন্দিরটা ছিল তখনকার স্থানীয় প্রভাবশালী এবং অত্যন্ত ধর্মপরায়ণ একজন বৌদ্ধ ভিক্ষুর। সেই বৌদ্ধ ভিক্ষু নাকি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং খুব ভালো মানের আধ্যাত্মিক ক্ষমতা তিনি অর্জন করেছিলেন সাধনার মাধ্যমে। চিংসাবাই আর তার বাবা যখন প্রথমে এসে আশ্রয় চান, তখন সেই বৌদ্ধ ভিক্ষু তাদেরকে আশ্রয় দেন। কিন্তু একটা সময় সেই বৌদ্ধ ভিক্ষু জানতে পারেন চিংসাবাই আর তার বাবার ব্যাপারে, আর এজন্যই তিনি তাদেরকে তাদের স্বীয় কাজের জন্য ক্ষমা চেয়ে দেশে ফিরে যেতে বলেন। চিংসাবাই তার বাবা মূলত ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে দীক্ষা নেন এবং দীক্ষা নিয়ে তার কৃত অপরাধের জন্য এবং কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করেন এবং বৌদ্ধ ভিক্ষুর কথা মতো তিনি দেশে ফিরে গেলেন। কিন্তু চিংসাবাই এদেশেই রয়ে যান। সেই সময় চিংসাবাইয়ের বয়স ছিল 16 কি 17 বছর। সেও এই অনাথ আশ্রমে থাকা ছেলে মেয়েদের সাথে বড় হতে থাকেন। চিংসাবাইয়ের বাবা ছেলেকে রেখে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণও ছিল। কারণ তার ভয় ছিল যে যদিও বা তিনি অনুশোচনায় পাপ বোধ থেকে ক্ষমা চেয়েছেন এবং ওখানে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি তার ছেলেরও ক্ষতি করে ফেলেন, এই ভয়ে মূলত তার ছেলেকে তিনি রেখে যান এবং চিংসাবাই নিজেও যেতে চাননি। আর এই চিংসাবাই যে অনাথ আশ্রমে বড় হচ্ছিলেন, এখানেই পরিচয় হয় লাপ্রু মারমা অর্থাৎ তার স্ত্রীর সাথে। একসময় পরিচয় ভালোবাসায় রূপ নেয়, কিন্তু কোনো এক কারণে লাপ্রু চিংসাবাইকে এড়িয়ে চলতে থাকে। একসময় চিংসাবাই খুব ভেঙে পড়ে। তারপর সে তার বাবাকে মনে করে খুব মনে মনে কষ্ট পেতে থাকেন এবং কাঁদতে থাকেন। একদিন কি হয়, চিংসাবাই তার বাবার রেখে যাওয়া একটা কাপড়ের ব্যাগ পরিষ্কার করার সময় অনেকগুলো পুঁথি এবং আরো বেশ কিছু ছোটখাটো জিনিস খুঁজে পান। পরে সে বুঝতে পারে এটা তার বাবারই ব্যবহৃত ব্যাগ, যেখানে তিনি ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র রাখতেন। যেহেতু তিনি ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে দীক্ষা নিয়েছিলেন এবং তার এই ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত কাজের জন্য অনুশোচনা বোধ করেছিলেন, এই জন্যই তিনি এই জিনিসগুলো এখানে রেখে চলে গেছেন। যেহেতু চিংসাবাই তার বাবার সাথে এসব প্র্যাকটিস শুরু করেছিলেন, সেহেতু এসব পেয়ে তিনি আরো উৎসাহী হয়ে পড়েন এবং শুরু হয় তার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস। অল্প দিনেই সে রপ্ত করতে থাকে তার বাবার বিদ্যা। এখানে বলা বাহুল্য যে তারা জন্মগতভাবে রাখাইন রাজ্যের মিয়ানমারের নাগরিক ছিলেন। তো এখানে আমাদেরকে জানিয়েছেন যে রাখাইনে মন্ত্রবিদ্যা বা কালো জাদু এই জিনিস খুব ব্যাপক একটা সময় চর্চা হতো। এখন হয়তো বা জিনিসটা কমে গেছে, কিন্তু একটা সময় নাকি এগুলো ব্যাপক
চর্চা হতো। তো যাই হোক, জয় বড়ুয়া এই জিনিসটা আমাদেরকে আলাদাভাবে একটু নক করে বলেছেন আর কি। তো চিংসাবাই সে আশ্রমে আছেন, গোপনে গোপনে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন। আশ্রমে রাতে সবাই যখন শুয়ে পড়তেন তখন চিংসাবাই তার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। যেহেতু তিনি লাপ্রুকে ভালোবাসতেন, সেহেতু তিনি তাকে পাবার জন্যই প্রথমে ওই জাতীয় মায়াবিদ্যা রপ্ত করতে থাকে। তারই ধারাবাহিকতায় সে একদিন আশ্রমের একটি মুরগি, মানে মোরগ না মুরগি, মানে মেয়ে মুরগি আর কি বলতে আমরা সহজে যেটা বুঝি আর কি, পুরুষকে তো আমরা মোরগ বলি আর মেয়েকে বলি মুরগি। তো এই মুরগিকে ধরে সে মন্ত্র প্রয়োগ করতে থাকে এবং মন্ত্রগুলো প্রয়োগ করতে করতে একটা সময় কি হয়, ওই মুরগিটার মাথায় রক্ত, চন্দন এইসব দিয়ে একটা তিলক লাগিয়ে দেয় এবং ছেড়ে দেয়। এবং সে এইটা দেখতে চায় যে আসলে তার এই বিদ্যাটা কতটা সম্পূর্ণ হয়েছে বা কতটুকু সে পারদর্শী হয়েছেন এই কাজে। একদিন পর থেকে দেখা যায় ওই মুরগিটি রাত দিন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সব সময় চিংসাবাইয়ের পেছন পেছন ঘুরছে, তো ঘুরছেই। চিংসাবাই কিছু দিলে খায়, নয়তো কিছু খায় না। এমন অদ্ভুত ঘটনা আশ্রমে থাকা বাকি ছেলেমেয়েরা দেখে, কিন্তু তারা অবাক হয় যে বাহ, মুরগিটা তো ভালোই পোষ মেনেছে তার। এই চিন্তা করে তারা সব ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু দু একদিন পরে আশ্রমের সেই বৌদ্ধ ভিক্ষু, যিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, তার ধর্মের একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, সেই বৌদ্ধ ভিক্ষু উনি জানতে পারেন যে ব্যাপারটা আসলে কি, কারণ উনিও তো সাধনার মাধ্যমে অনেক আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছিলেন। তিনি চিংসাবাইকে ডাকেন, এই বিষয়টি জিজ্ঞেস করেন। চিংসাবাই বেমালুম অস্বীকার করেন। বৌদ্ধ ভিক্ষু উনি কিন্তু বুঝতে পেরেছিলেন ঘটনাটা কি। তখন তিনি তার যেই জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যম দিয়ে এই মন্ত্রটা কাটানোর চেষ্টা করেন এবং কেটেও যায়। ওই মুরগিটি স্বাভাবিক হয়ে যায় আগের মতো। কিন্তু এই মুরগির স্বাভাবিক হয়ে যাওয়াটা এই চিংসাবাই মেনে নিতে পারে না। সে মুরগিটি পুনরায় কালো জাদু করতে থাকে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে রাগ করে মুরগিটিকে সে মেরে ফেলে। আর এইসব ঘটনা লাপ্রু দেখে। মূলত এই কারণেই এই চিংসাবাইকে লাপ্রু আরো এড়িয়ে চলতে থাকে। একদিন চিংসাবাই লাপ্রুকে তুলা গাছের কাটা দিয়ে তৈরি একটি মালা উপহার দেয় এবং এটা গলায় দিতে বলে। লাপ্রু তেমন কিছু চিন্তা না করেই সে মালাটা গলায় দেয়। ওই সময় তার মন কোনো কারণে ভালো ছিল এবং ওই কারণে সে অন্য কোনো বিষয় চিন্তা করার আসলে খুব একটা ফুরসত পায়নি। সে খুব স্বাভাবিকভাবে হাসি মুখেই সে ওই মালাটা গলায় দেয়। আর তারপর থেকে শুরু হয় বিপত্তি। লাপ্রু চিংসাবাইকে ছাড়া কিছুই বুঝতে চায় না। এদিকে বৌদ্ধ ভিক্ষুটি নিজের জরুরি কাজে অন্য জায়গায় গিয়েছিলেন। এই সুযোগেই চিংসাবাই কাজটি করেছিলেন। দুদিন পরে এসে জানতে পারেন চিংসাবাই আর লাপ্রু পালিয়ে গেছে আশ্রম ছেড়ে। পরে তিনি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে নিজের ধর্ম কাজে মন দেন। এই ঘটনা দুদিন পরে চিংসাবাই আর লাপ্রু নিজেরা সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে এসে নিজেদের অপরাধের জন্য ক্ষমা চায় এবং বিয়ে করে নিজেরা আলাদা করে ঘর সংসার করতে চায় বলে জানান। বৌদ্ধ ভিক্ষু নিজে তাদেরকে আশীর্বাদ করে বিয়ে পড়িয়ে দেন বৌদ্ধ ধর্মাবলম্বী মতে। আর চিংসাবাইকে তিনি একটি হুঁশিয়ারি দেন যে তুমি এই বিদ্যা থেকে নিজেকে বিরত রাখো। আর চিংসাবাই, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার আগুনে কিন্তু আমি জল দিয়েই যাব। আর আমার এই গ্রামে তুমি কোনো ধরনের কোনো কালো জাদু প্রয়োগ করতে পারবে না, প্রয়োগ করলেও কোনো কাজে আসবে না। চিংসাবাই সেই বৌদ্ধ ভিক্ষুকে কালো জাদু দিয়ে কারো ক্ষতি না করার জন্য প্রতিশ্রুতি দেন এবং সে আশ্রম থেকে স্ত্রীকে নিয়ে বিদায় নেন। ওই আশ্রম থেকে দূরে, ওই গ্রামেই কিন্তু একটু দূরে তারা সংসার করতে থাকে। সমস্যা হলো চিংসাবাই অন্য কোনো কাজ জানতো না, আর এই কারণে তাই তার বাবার বিদ্যাকেই নিজের উপার্জনের পন্থা হিসাবে মেনে নেয়। আর শুরু হয় পার্বত্য অঞ্চলে তার আধিপত্য। সে যেখানেই জানতো যে কোনো কবিরাজ আছে, তন্ত্রমন্ত্র জানে, পাহাড়ি কবিরাজ, সেখানে গিয়েই সেই কবিরাজকে চ্যালেঞ্জ ছুড়ে বসতেন আর সেখানে তিনি বিজয়ীও হতেন।
তবে অদ্ভুত ব্যাপার হলো চিংসাবাই নিজের গ্রামে কিছুই করতে পারতেন না। তার কোনো তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক তার নিজের গ্রামে কোনো কাজে লাগতো না, অন্য গ্রামে গেলে কাজে লাগতো, কারণ ওই গ্রামে ওই বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তিনি এমন কিছু করে রেখেছিলেন যার কারণে চিংসাবাই তার নিজের কোনো তন্ত্রমন্ত্র কারো উপর প্রয়োগ করতে পারতেন না, সে ভালোর জন্যই হোক বা খারাপ কাজের জন্যই হোক। একসময় চিংসাবাই আস্তে আস্তে তান্ত্রিক সম্রাট হয়ে ওঠেন। দূর দূরান্ত থেকে মানুষ আসে থাকে তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে। চিংসাবাই আর লাপ্রুর বিয়ের 2 বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ের জন্মের 3 বছর পর লাপ্রু অজানা কোনো এক রোগে মারা যায়। তার মানে তার বিবাহিত জীবন ছিল মাত্র 5 বছরের। এদিকে চিংসাবাই তার মেয়েকে নিয়ে একা হয়ে পড়েন, কিন্তু মেয়েকে চিংসাবাই খুবই ভালোবাসতেন, আর এই কারণে তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি। আর মূল ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। চিংসাবাইয়ের মেয়ের নাম মাসিংদাই। ধীরে ধীরে চিংসাবাই আর লাপ্রুর মেয়ে মাসিংদাই বড় হতে থাকে। মাসিংদাইয়ের বয়স যখন 16 বছর, তখন বান্দরবানের থানচি শহরের একজন মুসলিম ব্যবসায়ীর ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। যেহেতু মাসিংদাইয়ের বাবা নামকরা তান্ত্রিক ছিলেন, সেহেতু পাড়ার লোকজন কখনো তাকে নিয়ে কিছু বলার সাহস পেত না। ফলে চিংসাবাই নিজের মেয়েকে কখনো সন্দেহ করেনি। আর মা মরা মেয়ে, একমাত্র মেয়ে, তাকে কখনো কোনো বিষয়ে তিনি না করেননি। আর মাসিংদাই নিজেও জানতেন যে তিনি যদি এই কাজটি করেনও তার বাবা কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করবে না এবং তার এই বিষয়টি মেনে নেবে। একদিন মাসিংদাই সেই ছেলেটির সাথে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার কথা শুনে চিংসাবাই অনেক কান্নাকাটি করে, কিন্তু একমাত্র মেয়ে, তার উপর কি ব্ল্যাক ম্যাজিক করে তাকে ফেরত আনাটা ঠিক হবে? কারণ মাসিংদাই খুব ভালো করেই জানতেন ব্ল্যাক ম্যাজিকের পরিণতি। তিনি তার মেয়ের উপর কখনোই ভালোর জন্য হলেও ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে চাননি। কিন্তু চিংসাবাইয়ের শিষ্যরা তাকে বলতো যে গুরুজি, এটা আপনার জন্য তো একদম সহজ কাজ, যে আপনি ওদের দুজনকেই ফিরিয়ে আনবেন, একজনকে আনবেন কেন? কিন্তু আপনি কেন সেটা করছেন না? তখন চিংসাবাই বলতেন যে আমার মেয়ে যদি সুখে থাকে তাহলে আমিও সুখী, কারণ আমার একমাত্র মেয়ে, সে, ওর চোখের পানি আমি সইতে পারবো না। কিন্তু তার এমন বিশ্বাস বেশি দিন স্থায়ী হয় না। তাদের পালিয়ে যাবার 7 মাস পরে একদিন হঠাৎ মাসিংদাই তার বাবার কাছে ফিরে আসে। তার চেহারা দেখে তার বাবা তো একদম বিমর্ষ হয়ে যান। এ কি অবস্থা! একদম রুগ্ন বিধ্বস্ত অবস্থা। মেয়ের এমন দশা দেখে চিংসাবাই তো পাগল প্রায় অবস্থা, যে কি হয়েছে মা, বলো আমাকে। তখন মেয়ের কাছ থেকে সবকিছু জানতে পারে। মাসিংদাই সব ঘটনা খুলে বলে। মাসিংদাই যাকে বিয়ে করেছিল, মানে তার স্বামী, নাম ছিল সেলিম। এই সেলিম এবং মাসিংদাই তারা পালিয়ে গিয়ে চট্টগ্রাম শহরে চলে আসে, কিন্তু বেশি দিন সেখানে তারা থাকতে পারেনি। তারা আবার বান্দরবান শহরে চলে আসে। কিন্তু সেলিমের পরিবার মাসিংদাইকে কোনোভাবেই মেনে নিতে চায় না। প্রথমত ধর্মের একটা পার্থক্য রয়েছে, তারপরে সংস্কৃতির একটি পার্থক্য রয়েছে। যেহেতু ভালোবেসে মাসিংদাই সেলিমকে বিয়ে করেছিল, ওই পরিবারের কথা মতো মাসিংদাই ধর্মান্তরিত হলেও ওই পরিবার অকথ্য নির্যাতন শুরু করে মাসিংদাইয়ের উপরে। একটা পর্যায়ে তার স্বামী সেলিম নিজেও তাকে অত্যাচার শুরু করে। এভাবে অত্যাচার সইতে থাকে মাসিংদাই, ভাবে একটা সময় ঠিক হয়ে যাবে। নতুন অবস্থায় এই ধরনের বিয়ের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। এর মধ্যে মাসিংদাই গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু সেলিমের পরিবার তার গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য বিভিন্নভাবে যখন চাপ দিতে থাকে, ওই সময়ে মাসিংদাই সে ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। নিজের মেয়ের এত কষ্টের কথা শুনে চিংসাবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। কিন্তু ক্ষিপ্ত হলেও তিনি কোনো তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে রাজি ছিলেন না নিজের মেয়ের স্বামীর উপরে। তিনি বিষয়টি একদম স্বাভাবিকভাবে মিটমাট করার চেষ্টা করেন, ঠিক যেমন নর্মাল একটা পরিবার এই ধরনের সমস্যায় মিটমাট করার চেষ্টা করে। চিংসাবাই
সেলিমের বাবার সাথে এই বিষয়ে কথা বলেন, কিন্তু সেলিমের বাবা সাফ জানিয়ে দেন তার ছেলে এবং আমরা কেউ এই মেয়ের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখতে রাজি নই। তখন ওই সেলিমের বাবা চিংসাবাইকে বলেন, আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি টাকা নিয়ে চলে যান। এদিকে মাসিংদাই গর্ভবতী ছিলেন 3 মাসের। বিভিন্নভাবে আশপাশ থেকে বিভিন্ন কথা সে শুনতে থাকে। প্রথম কথা হচ্ছে যে নিজের গোত্র ত্যাগ করে সম্পূর্ণ অন্য ধর্মের অন্য ইসে চলে গিয়েছেন, বিয়ে করেছেন, তারপর সেখান থেকে আবার ফেরত এসেছেন। তারপর এত বড় একজন তান্ত্রিকের মেয়ে, যে তান্ত্রিক কিনা সবার সমস্যার সমাধান করে, তার মেয়ের সাথে এই ধরনের ঘটনা হলো, এই তান্ত্রিক সমস্যার সমাধান করতে পারল না। এইভাবে বিভিন্ন ধরনের কটু কথা চারদিকে চলতে থাকে। মাসিংদাই যখনই ঘর থেকে বের হতেন তখনই এই ধরনের কটু কথা সার্বক্ষণিক তার কানে ভেসে আসত। এভাবে সামাজিক অবজ্ঞা, অবহেলা, কটু কথা সইতে না পেরে মাসিংদাই একদিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর এরপর শুরু হয় মূলত চিংসাবাইয়ের তাণ্ডব। সে দীর্ঘদিন ধৈর্য ধারণ করেছিল, কিন্তু এখন সে আর ধৈর্য ধারণ করতে রাজি নয়, কারণ তার একমাত্র মেয়ে মারা গিয়েছে। মাসিংদার মৃতদেহ চিংসাবাই কাউকেই ধরতে দেন না। তিনি নিজেই লাশটা ঘরের বাসের ছাদ থেকে নামান এবং যত্ন করে বিছানায় শুইয়ে দেন। তারপর গ্রামবাসীকে ডেকে বলেন যে আজ থেকে কেউই যেন তার বাড়ির উঠানে না আসে, যেই আসবে তারই ক্ষতি হবে। যেহেতু চিংসাবাই এর তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই জানতেন, সেহেতু সবাই অনুমান করে নিয়েছিল যে সে খুবই ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। শুধু তাই নয়, চিংসাবাইয়ের যে শিষ্যরা রয়েছে তাদেরও বাড়িতে আসা বারণ ছিল। এরপর শুরু হয় চিংসাবাইয়ের আরাধনা। গ্রামবাসী মাঝে মাঝে তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখত চিংসাবাই কখনো উঠানে কিছু আঁকছেন, আবার কখনো উঠানে মাটি খুঁড়ছেন, কখনো ঘর থেকে খুব কালো ধোঁয়া বের হচ্ছে, আবার কখনো শ্বেত চন্দন পোড়ার গন্ধও পাওয়া যাচ্ছে। এভাবে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পরে এক রাতে একজন গ্রামবাসী চিংসাবাইয়ের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরে থাকা চেরাগের আলোয় দেখতে পায় যে মাসিংদার মৃতদেহ উঠে দাঁড়িয়ে আছে এবং তার সামনে চিংসাবাই কি কি মন্ত্র পাঠ করে চলছে। এক পর্যায়ে সেই মৃতদেহ চিংসাবাইয়ের চারদিকে হাঁটছে। এটা দেখার পর সেই মানুষটা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে যখন তাকে উদ্ধার করা হয় তখন থেকে সে অসুস্থ হয়ে পড়ে। প্রচন্ড জ্বর আর রক্ত বমি করতে করতে একসময় সে মারা যায়। মাসিংদার মৃত্যুর প্রায় 8-9 দিন পর গ্রামবাসী খেয়াল করে যে সেলিম, যার সঙ্গে মাসিংদার বিয়ে হয়েছিল, সেলিম একদিন চিংসাবাইয়ের উঠোনে এসে দাঁড়িয়ে আছে আর এক দৃষ্টিতে মাসিংদার ঘরের দিকে তাকিয়ে আছে। এই 8-9 দিনে পুরো গ্রাম জুড়েই কিন্তু বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে চলছিল। যেমন কারো বাচ্চা হলে সে বাচ্চা কাঁদতো না, কেবল ঘুমাতো। বাচ্চা হলে তো সাধারণত কেঁদে ওঠে, কিন্তু বাচ্চা হওয়ার পর কাঁদতো না, সারাটা দিন রাত সে খালি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। সন্ধ্যার পরে অচেনা কিছু লোক এই গ্রামের বিভিন্ন পথে বা দিকে হাঁটতে দেখা যেত। কুকুরগুলো সারা রাত কতক্ষণ পর পর অনেক করুণ সুরে কাঁদতে থাকতো, আবার কখনো ভয়ঙ্কর ভাবে ডাকতে থাকতো। কারো কারো সদ্য রান্না করা ভাতের হাঁড়িতে হাতের ছাপ পাওয়া যেত, মনে হয় কেউ ধরেছে। তারপরে হাঁস মুরগি মারা যেতে থাকে। সেলিম যেদিন সেখানে এসেছিল সেদিন ওর পরিবার থেকে মানুষজন এসে আবার ওকে টেনে নিয়ে যায়, কিন্তু সেলিম কোনো কথা বলে না, খালি চুপ করে ওই বাড়ির দিকে তাকিয়েছিল। বারবার নিয়ে যাওয়ার যখন চেষ্টা করছিল তখন সেলিম ছুটে এসে আবার একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তো এভাবে পরপর 2 দিন হয়, নিয়ে যায় সেলিমকে, সেলিম আবার চলে আসে। তখন সেলিমের পরিবার স্থানীয় এক হুজুরের সাথে যোগাযোগ করে ব্যাপারটা জানান। তখন হুজুর ওনার মতো করে ব্যাপারটা জানার চেষ্টা করেন এবং সেলিমের পরিবারকে জানান সেলিমকে বাঁচানো সম্ভব নয়, তবুও তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পরের দিন সেই হুজুর চিংসাবাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন, যেখানে সেলিম আগের দিন থেকে ঠায় দাঁড়িয়েছিল। চিংসাবাইয়ের গ্রামে ঢুকতে গেলে ছোট একটা ছড়া বা খাল পার হতে হতো, যেটা অনায়াসেই পার হওয়া যেত,
কিন্তু বর্ষাকালে সাঁকোর প্রয়োজন হতো। যেহেতু তখন বর্ষাকাল ছিল না, তাই সেই ছড়ায় পানিও বেশি ছিল না, ফলে তিনি হেঁটেই পার হওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু যেই তিনি ছড়ায় পা রাখলেন, তখনই দেখলেন সেই ছড়ায় হঠাৎ পানির স্রোত বেড়ে গেছে। তবুও তিনি হেঁটে পার হতে চেষ্টা করলেন। তারপর যখন তিনি ছড়ার মাঝখানে আসলেন, তখন দেখলেন পানির স্রোত বেড়ে তার কোমর পর্যন্ত উঠে গেছে। তবুও তিনি এগোতে থাকেন। একেবারে পাড়ের কাছে আসতে আসতে তিনি দেখলেন এখন তার বুক পর্যন্ত পানি উঠে গেছে। তিনি অনেক কষ্টে দোয়াদুরুদ পরে ছড়া পার হলেন এবং নিজের ভেজা কাপড় নিংড়ে পানি ফেলছিলেন। এটা কেন হলো উনি বুঝতে পারছেন না। উনি যখনই ছড়া পার হয়েছেন তখন দেখেন যে ছড়াতে পানি নেই, পানি একদম কম, এবং পানি এত কম যে পানির নিচে যে পাথরগুলো রয়েছে সেটাও দেখা যাচ্ছে। বড়জোর ওনার গোড়ালি সমান পানি হবে। কিন্তু এরকম ভয়ানক ঘটনা যখন ওনার সাথে ঘটলো, তখন উনি বুঝতে পারলেন যে আরো সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। যেই তিনি কাপড় নিংড়ে ছড়ার দিকে আবার তাকিয়েছেন, তখন তো দেখলেন যে ওটার ওই অবস্থা। এদিকে তিনি ভাবলেন যে আমি তো নিশ্চিত সেই তান্ত্রিক গুরু চিংসাবাইয়ের এলাকায় চলে এসেছি। হুজুর অনেক সাহসী এবং পরহেজগার ছিলেন। আর তিনি যখন ওই চিংসাবাইয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন হঠাৎ করে দুটো কুকুর এসে অনেক রাগী সুরে ঘেউ ঘেউ শব্দ করা শুরু করে এবং তাকে ভয় দেখাচ্ছে। তিনি বুঝতে পারেন এই কুকুর দুটি মনে হচ্ছে স্বাভাবিক কিছু নয়। তখন তিনি হাতের মুঠোয় কিছু মাটি নিয়ে মন্ত্র পড়ে বা দোয়া দুরুদ পড়ে তখন কুকুরের দিকে ছিটিয়ে দিলেন। তখন দেখলেন ওই কুকুর দুটো মনে হচ্ছে মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। তখন নিজের শরীরকেও তিনি বন্ধ করে নিলেন দোয়া পড়ে। এরপর তিনি যখন চিংসাবাইয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন এবং স্থানীয় লোকজন বেশ প্রতিবাদ জানালেন। যেহেতু তারা জানতেন যে চিংসাবাইয়ের মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেহেতু তারা বাইরের কাউকে ওই গ্রামে ঢুকতে দিতে চাননি। আসলেই তো চিংসাবাইয়ের মেয়ে মাসিংদাই, তার সাথে সত্যি অন্যায় হয়েছিল। কিন্তু সেই হুজুরের ভালো ব্যবহার বা খুব সুন্দর আচরণ, কথাবার্তা কেন এসেছে সেই বিষয়গুলো যখন বলে, তখন গ্রামের কেউ আর প্রতিবাদ করে না। একসময় চিংসাবাইয়ের বাড়ির উঠোনে তিনি চলে আসেন। এসে দেখেন যে সেলিম সেই উঠোনের মাঝখানে একটা বৃত্তের মতো জায়গায় খালি ঘুরছে, বৃত্তাকারে ঘুরছে। মানে সেলিমও কিন্তু চলে এসেছে ওইখানে তার বাড়ির থেকে। আর একটু একটু করে ঘুরতে ঘুরতে মাসিংদার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। হুজুর যখনই সেই উঠোনে পা দেন, সাথে সাথে তার পায়ে অত্যন্ত গরম অনুভব করেন। মনে হচ্ছে কোনো একটি কড়াইয়ের উপরে উনি পা দিয়েছেন। মানে এত ভয়ানক গরম উনি ফিল করেন। পরে তিনি সেখান থেকে কিছুটা সরে গিয়ে হাতে মাটি নিয়ে সেই উঠোনে কিছু দোয়া পড়ে যখনই ছড়িয়ে দিলেন, তখন মনে হলো যে যেই মাটিগুলো তিনি ছুঁড়ে ফেলেছেন সেই মাটিতে, মানে উঠোনে, ওই মাটিগুলোই কেউ আবার তার দিকে ছুঁড়ে মেরেছে। তিনি খুবই অবাক হন। তিনি আবারও একই চেষ্টা করলেন, দেখলেন আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এবার তিনি নিজেই জোর করে ঢুকতে চেষ্টা করেন, কিন্তু কেমন যেন একটা অদৃশ্য দেয়াল অনুভব করলেন। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে রাত, সেহেতু তিনি অন্ধকারে ঠিক খেয়াল করতে পারছিলেন না। পরে তিনি ওই জায়গা থেকেই চিংসাবাইকে ডাক দিতে থাকেন আর এমন কিছু না করতে বলেন। অনেকক্ষণ ডাকাডাকির পর একটা পর্যায়ে তিনি যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন ঘর থেকে চিংসাবাই না, ঘর থেকে মাসিংদাই হেঁটে বেরিয়ে এসেছে। তার মৃতদেহ পচন ধরেছে, দুর্গন্ধ বের হচ্ছে। একটা মৃতদেহ এভাবে হেঁটে আসছে, এই দৃশ্য আসলে হুজুর দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। তিনি এই দৃশ্য দেখে ভয় পান এবং সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। সেলিম যেহেতু বাড়ি থেকে চলে এসেছিল, এদিকে সেলিমের পরিবারও কিন্তু সেলিমকে খোঁজার জন্য সেদিকে চলে আসে। পরদিন সকালে সেলিমের পরিবার এবং গ্রামবাসী এসে হুজুরকে উদ্ধার করে। তখন সেলিমের পরিবার অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সেই হুজুর তাদেরকে বোঝানোর চেষ্টা করে অনেক, যে তারা ক্ষিপ্ত হয়ে কোনো কিছুই করতে পারবে না, বরং চিংসাবাইয়ের কাছে ক্ষমা চাইতে বলেন। কিন্তু তারা ক্ষমা চাইতে রাজি নন। এক পর্যায়ে 2-3 জন যুবক জেদ করে বাড়ির উঠোনে ঢুকে বাড়ির দিকে দৌড় দেয়
এবং তারা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। আর তারা ঢুকে যে জিনিসটা দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখলেন ঘরের ভিতর কেউ নেই, কিচ্ছুটি নেই। এমনকি অনেক খোঁজাখুঁজি করার পরেও কাউকে পেলেন না, মাসিংদাইকেও না, চিংসাবাইকেও না। এদিকে হুজুর তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, অহেতুক চেষ্টা করে লাভ নেই, আমাদের কিছুই করার নেই। পরে সবাই যে যার মতো কান্নাকাটি করতে থাকে। সেলিমের বাবা বলতে থাকেন, আমার ছেলেকে বাঁচানোর মতো কি কেউ নেই? পরে গ্রামবাসী সেই বৌদ্ধ ভিক্ষুর কথা বলেন যে একজন ব্যক্তি আছেন যাকে চিংসাবাই খুব ভয় পায়। তো এই বৌদ্ধ ভিক্ষুর কাছে সবাই যান। তখন বৌদ্ধ ভিক্ষু তাদেরকে বলেন যে চিংসাবাই বহুদিন যাবৎ সে এই গ্রামে কোনো জাদুবিদ্যা করতে পারতো না, সে অন্য গ্রামে গিয়ে করত। কিন্তু যেহেতু তার নিজের মেয়ে মারা গেছে এবং অন্যায়ভাবেই তাকে কষ্ট দেওয়া হয়েছে, তার কারণে সে মারা গেছে, এই কারণে সে নিজের এই তন্ত্রমন্ত্র যখন এখন নিজের মেয়ের জন্য প্রয়োগ করছে, এটা কাজে লাগছে, না হলে এটা এই গ্রামে বসে কাজে লাগতো না। সেই বৌদ্ধ ভিক্ষু তিনি যখন সবকিছু জানলেন, শুনলেন, তখন তিনি এটাও বলেন চিংসাবাই অনেক ভয়ঙ্কর একজন তান্ত্রিক, আর এখন সে সন্তানহারা একজন পিতা, তাকে থামানো আসলে কারো পক্ষেই সম্ভব না। তাছাড়া সবাই নিজ নিজ কর্মের অধীন, সবাইকে তার স্বীয় কর্মের ফল একদিন ভোগ করতেই হবে। আপনি যেমন আপনার সন্তান সম্ভবা পুত্রবধূকে অস্বীকার করেছিলেন, তাকে কষ্ট দিয়েছিলেন, ঠিক তেমনি চিংসাবাই তার মেয়ের প্রতিশোধ নিতে চায়, তার মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়। চিংসাবাই নিজেও আপনার কাছে গিয়েছিলেন, এটা শুনলাম, কিন্তু আপনি তাকেও পাত্তা দেননি। সবকিছুর একটা শেষ রয়েছে, এটারও শেষ হবে। এই বলে তিনি বললেন, চলুন আমি যাব আপনাদের সাথে। এদিকে চিংসাবাই তার যে বাড়ি, তার বাড়ির সামনে থাকা লোকজন দেখলো যে বাড়ির ভেতর থেকে কে বা কারা যেন হঠাৎ করে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনটা ঘরের ভেতরে লেগেছে, তখনও বাইরে অতটা লাগেনি। এই ঘটনা দেখে সবাই পালাতে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ এগিয়ে এসে সেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। কিন্তু পাহাড়ি এলাকায় তো পানি এমনিতেই কম থাকে, সেখানে পানি পাওয়াটা অনেক কষ্ট, এই জন্য সকলের কাছে পানির পরিমাণটাও ছিল কম। যতটুকু ছিল তারা আগুন নেভানোর চেষ্টা করার জন্য বাইরে থেকে পানি মারলেও দেখলো যে ওই পানি কোনো কারণে ওই ঘরে না লেগে উল্টো তাদের দিকে ফেরত আসছে, মানে তারা ভিজে যাচ্ছে উল্টো। এদিকে দাও দাও করে তো আগুন জ্বলছে, তো জ্বলছেই। এরই মধ্যে সেই বৌদ্ধ ভিক্ষু সহ বাকি লোকজন সেখানে এসে পড়েন। তিনি এসে উঠানে ঢোকার আগে একজনকে বলেন, এক গ্লাস পানি আনো। তো অবাক হন যে এই বৌদ্ধ ভিক্ষু এক গ্লাস পানি আনতে কেন বলছেন। যাই হোক, এক গ্লাস পানি আনা হয়। তিনি সেই পানিতে কিছু একটা পরে ফু দেন এবং উনি কাছে গিয়ে এই পানিটা আগুনে ছিটিয়ে দেন। অদ্ভুত ব্যাপার, ছোট্ট এক গ্লাস পানিতে দিনে দুপুরে এই দাউ দাউ করে জ্বলা আগুন একদম ধপ করে নিমেষেই নিভে যায়। সবাই অবাক হয়ে যায়। আর তাদের রীতিতে, মানে বৌদ্ধ ধর্মের রীতিতে, সেই বৌদ্ধ ভিক্ষুকে সাধুবাদ দিতে থাকে, সাধু 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 বলে। পরে সেই বৌদ্ধ ভিক্ষু বলেন যে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, দ্রুত ওই ঘরের মধ্যে চলো। তো তারা যখন ঘরের মধ্যে যায় তখন দেখতে পায় ঘরের মাঝখানে চিংসাবাই বসা অবস্থায় আধ পোড়া হয়ে মারা গেছে, আর তার সামনে দুজনের আধা পোড়া দেহ কাপড়ে মোড়া, কাপড় সহ আরো বিভিন্ন কিছু দিয়ে মোড়া। এই দুজনের মধ্যে একজন ছিল মাসিংদাই, মানে তার মেয়ে, যে আগেই মারা গিয়েছিল, আর আরেকটা মৃতদেহ ছিল সেলিমের। অনেকেই এই ঘটনা দেখে জ্ঞান হারান। পরে সেই বৌদ্ধ ভিক্ষুর নির্দেশে চিংসাবাই আর মাসিংদাইয়ের দেহ সৎকার করা হয় বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী, আর সেলিমের লাশ তার বাড়ির লোকদের কাছে হস্তান্তর করা হয়। সেই বৌদ্ধ ভিক্ষু নির্দেশ দিয়েছিলেন ঘরের কোনো জিনিসপত্র যেন অবশিষ্ট না থাকে, প্রত্যেকটি জিনিস যেন পুড়িয়ে ফেলা হয়। এদের দুজনের লাশ সৎকার করে দুদিন পর সবাই ওই ঘরের জিনিসপত্রগুলো এক জায়গা করে সবকিছু আগুনে পুড়িয়ে দেয়। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, তাই না? না, ঘটনাটি এখানেই শেষ নয়। চিংসাবাইয়ের ঘরের যে আশেপাশে আরো ঘর ছিল, মানে তাদের প্রতিবেশী
যারা ছিল। তো ওই প্রতিবেশীর ছোট ছেলেমেয়েরা চিংসাবাইয়ের যে পোড়া ঘরের জায়গায় একবার খেলতে খেলতে একটা রশি খুঁজে পায়, খেলা মানে ওই খেলতে খেলতে আর কি। আর সেই রশি দিয়ে তারা দোলনা বানায়, মানে এক পাশ গাছের সাথে বেঁধে নিচের অংশে 1 হাত সমান লম্বা একটা মানে গাছ বেঁধে বা একটা কাঠের মতো বেঁধে, ছোটবেলায় আমরা যেভাবে দোলনা বানাতাম ঠিক সেভাবে। আর ঝামেলাটা এইখান থেকেই শুরু হয়। তাদের মৃত্যুর সপ্তাহখানেক সবকিছু স্বাভাবিকই থাকে। একদিন বিকেলে বাচ্চারা সেই দোলনায় চড়ে খেলতে থাকে, একজনের পর একজন এভাবে চড়তে থাকে আর দুলতে থাকে। সংখ্যা বেশি হয়, একটা মেয়ের চড়ার সুযোগ আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। এদিকে বাকিরা চলেই গিয়েছে, সে একা রয়ে যায় দোলনায় চড়বে বলে। সে দোলনায় চড়ে দুলতে থাকে। এক পর্যায়ে সে খেয়াল করে দোলনার গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, আর এমন ভাবে দুলছে যে সে এক পাশ থেকে যখন দুলছে আর এক পাশে যাচ্ছে, অনেক উঁচুতে সে উঠে যাচ্ছে। সে ভয়ে চিৎকার দিতে থাকে। সে এত উঁচুতে উঠে যাচ্ছে যে ওইখান থেকে যদি পড়ে যায়, কারণ ওই এলাকাটা তো পাহাড়ের উপরে, সে পাহাড়ের ঢাল বেয়ে অনেক গভীরে গিয়ে পড়ে যাবে। সে তো চিৎকার দিতে থাকে। ওইদিকে বড়রা চলে আসে, বড় ছেলে এসে অনেক কষ্টে তাকে সেখান থেকে নামায়। ব্যাপারটা সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, যে কোনো কারণে হয়তোবা এরকম জোরে দুলছে বা কেউ ইচ্ছা করে তাকে এরকম ধাক্কা দিয়ে পেছন দিকে চলে গেছে। এই কারণে শুরুর দিকে তারা এই বিষয়টি আসলে অস্বাভাবিকভাবে নেয়নি। কিন্তু সেই রাতে মেয়েটির সাথে ঘটে আর একটা বিপত্তি। রাতে মা বাবার সাথে সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার মায়ের ঘুম ভাঙে দোলনার শব্দে, মানে ঘরের ভিতরে খুঁটির সাহায্যে কেউ দোলনা বানিয়ে দোলাতে থাকলে যেরকম শব্দ হয় অনেকটাই সেরকম। তার মা চোখ খুলে দেখে তার মেয়ে শূন্যে এদিকে ওদিকে দোল খাচ্ছে। এই ঘটনা দেখে মেয়েটির বাবাও মানে মেয়েটির মা তার বাবাকে ধাক্কা দেয়, তার বাবারও ঘুম ভেঙে যায়। তখন এই দুজনই চিৎকার করতে থাকে। যখনই তারা চিৎকার শুরু করেছে তখন একদম শূন্য থেকে ধপাস করে তার মেয়েটি মাটিতে পড়ে যায়, প্রচন্ড ব্যথা পায় সে। এখন এত রাত্রে কোথায় নিয়ে যাবে? তারা টুকটাক তেল মালিশ করে তার শরীরে। সকালবেলা সেই মেয়েকে বৌদ্ধ ভিক্ষুর কাছে নিয়ে যান। সেই বৌদ্ধ ভিক্ষু সবকিছু শুনে নিজে নিজে বলতে থাকেন, চিংসাবাই, আমি কিন্তু এখনো বেঁচে আছি, আমি কিন্তু মরি নাই, তুমি মরে গেছো। দেখি তোমার হয়ে কে এখানে এসেছে, আমি দেখতে চাই। তো যাই হোক, সেই বৌদ্ধ ভিক্ষু সেই মেয়েকে আশ্রমে রাখেন, যে ওকে এখানে নেওয়া যাবে না। তখন তিনি ওই দোলনাটির কাছে যান যেখানে গত রাত্রে মেয়েটি, গত সন্ধ্যায় আর কি, মেয়েটি দোলনায় দোল খেতে খেতে যেটা ভয়ানক সিচুয়েশন হয়েছিল। তখন ওই দোলনাটা গাছ থেকে খুলতে বলেন। দোলনাটা খোলার পর ওই দোলনাটা মাটির উপর রাখা হয়। তখন ওই বৌদ্ধ ভিক্ষু উনি হাতে একটা বেত নিয়ে ওই রশির গায়ে আঘাত করতে থাকেন। সবাই দেখলো বেত মারার শব্দটা যেন কোনো মানুষের গায়ে পড়ছে, মাটিতে নয়। সবাই অবাক হলেন। এরপর তিনি সেই রশি হাতে নিয়ে এদিকে একবার ওইদিকে একবার আছাড় দিতে থাকেন। সবাই অবাক হয়ে দেখছে যে আছাড় মারার যে শব্দটা, এটা কোনো দড়ির শব্দ নয়, এটা মনে হচ্ছে কোনো একটা মানুষকে আছাড় মারা হচ্ছে। এরকম ভাবে তিনি এই কাজটি করতে থাকেন। তখন এরপরে উনি ওই রশিটা নিয়ে মন্দিরে চলে গেলেন। সেই রাতে আশ্রমের ছেলেরা দেখলো গভীর রাত্রে সেই বৌদ্ধ ভিক্ষু কাকে যেন ধর্মপাঠ করছে। পরে তারা বেড়ার ফাঁকে দেখতে পান বৌদ্ধ ভিক্ষুর সামনে দুটো কুয়াশার মতো কুণ্ডলী অবয়ব করজোড়ে বন্দনা করছে। একটা মেয়ে অবয়ব আর একটা খুব ছোট একটা বাচ্চা। পরে তারা দেখেন যে বৌদ্ধ ভিক্ষুটি সেই রশিটি মোমবাতির আগুনে পোড়াতে থাকেন এবং মন্ত্র পাঠ করতে থাকেন। রশি পোড়ার ধোঁয়ায় সাথে সাথে, মানে রশি পোড়ার ধোঁয়া হচ্ছিল সেখানে, সাথে সাথে ওই অবয়ব দুটিও, ওই রশি পুড়ে যাচ্ছে, ওই অবয়ব দুটো আস্তে আস্তে তারা আবছা হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে রশি পুরোটা পুড়ে যায় এবং ওই অবয়ব দুটিও একদম বাতাসে মিলিয়ে যায়। আর এভাবেই শেষ হয়
এই ঘটনার। চিংসাবাই আর তার মেয়ে মাসিংদায়ের যে ঘটনাটি, এই ঘটনাটি নাকি অনেকদিন ওই এলাকায় প্রচলিত ছিল। তো এই যে দড়িটা, এই দড়িটা মূলত পরবর্তী জানা গিয়েছিল দড়িটা মূলত সেই দড়ি যেটিতে মাসিংদাই আত্মহত্যা করেছিল। আর কেউ যদি কোনো দড়িতে আত্মহত্যা করে বা কোনো ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, এটি অভিশপ্ত হয়ে যায়। এবং এমন ঘটনাও প্রচলিত আছে যে এই দড়িটি নাকি কোনো মানুষকে ডাকতে থাকে। আর এই যে ডাকতে যে থাকে, এইটার একটা সত্য ব্যাপার আমি কিন্তু প্রিয় লিসেনার্স কোনো একবার একটা ঘটনা শেষে বলেছিলাম। এটি আমার নানা বাড়ি, আমার যে নানা বাড়ি রাজবাড়ী জেলার বেলগাছিতে। তো আমার নানা বাড়ির পাশের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমার আজও মনে আছে সেই খালার কথা, আমরা খালা বলতাম আর কি। ওনার চেহারা আজও আমার চোখের সামনে ভাসে। উনি সুইসাইড করেছিলেন 1993-94 সালের দিকে, আমার যতদূর মনে পড়ে। তখন তো আমি অনেক ছোট, কিন্তু ওনার চেহারা আমার মনে আছে। উনি কয়েকবার সুইসাইড করতে গিয়েছিলেন। প্রথমবার উনি যখন সুইসাইড করতে গিয়েছেন গলায় দড়ি দিয়ে, কিন্তু সুইসাইড করতে পারেননি সঙ্গত কারণে। তো ওই দড়িটা ছিল ওনাদের বাড়িরই কোনো একটা কাজের জন্য। পরে ওই দড়িটা যখন রেখে দেওয়া হয়েছিল, ওই বাড়ির অনেকেই বলতো ওই দড়িটা নাকি রাত্রে একজন না একজনকে ডাকে। ওই খালা কিন্তু পরবর্তীতে সুইসাইড করেই মারা গিয়েছিলেন, তবে গলায় দড়ি দিয়ে নয়, কীটনাশক খেয়ে। যাই হোক, তো এটা কিন্তু আমি শুনেছিলাম, ওই ছোটবেলাতেই শুনেছিলাম। পরে ওই দড়িটা আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর দেখা যায় যে কেউ যদি সুইসাইড করে গলায় দড়ি নিয়ে, পুলিশ কিন্তু ওই দড়িগুলো আলামত হিসাবে নিয়ে যায়। সেগুলো পরবর্তীতে কি হয় না হয় আমি ঠিক বলতে পারবো না। এটা হয়তোবা যারা এই দায়িত্বে থাকেন বা তারা মামলার আলামত হিসাবে রাখেন, পরে এগুলো কি ডিস্ট্রয় করেন না রেখে দেন সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে এই ধরনের যদি জিনিস কারো ঘরে থাকে তাহলে কিন্তু বিপদ হতে পারে। প্রিয় লিসেনার্স, আশা করছি জয় বড়ুয়ার পাঠানো এই চিংসাবাই এবং তার মেয়ে মাসিংদায়ের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। পার্বত্য চট্টগ্রামের গহীন অঞ্চলে কত ঘটনাই না রয়েছে যেগুলো আজও অজানা রয়েছে। এই ঘটনাটি খুব মর্মান্তিক একটি ঘটনা ছিল। আশা করছি যে এই ধরনের ঘটনা আপনাদের ভালো লেগেছে, এবং এটাও বলতে চাই যে এই ধরনের ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের প্রথম এই স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন জয় বড়ুয়া। ওনার বাড়ি মূলত চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে। আর এখন যে ঘটনাটি মূলত আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি ওনার পাশের গ্রামেরই ঘটনা। ঘটনাটি 80-র দশকের শেষ দিকে ঘটেছিল। আর তখন ওনাদের গ্রামে যে হালদা নামের নদীটি রয়েছে, সেটি ছিল আশেপাশের যে লোকজন রয়েছে, যে গ্রামবাসী রয়েছে, তাদের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। মানে সেখানে নৌকায় করে মানুষ আসা যাওয়া করত। আর ওই জায়গাটায় সত্তার ঘাট নামক একটা বাজার রয়েছে, সেখানে বাজার করতে আসতেন। এমনই একজন বয়স্ক লোক ছিলেন যিনি নৌকা চালিয়ে বাজারে আসতেন এবং যাত্রী পেলে তো একজন যাত্রী তুলে নিতেন। সেই লোকটি মোটামুটি বয়স্ক ছিলেন এবং বেশি যাত্রী টানতে পারতেন না, মানে নৌকাতে বেশি যাত্রী হলে উনি আবার বাইতে পারতেন না। এই জন্য তার যাত্রী সংখ্যা খুব কম ছিল এবং উনি বয়স্ক হওয়ার কারণে নৌকাও খুব আস্তে আস্তে বাইতে পারতেন, যার কারণে লোকজন ওনার নৌকাতে কম উঠত। তবে ওনার পরিচিত যারা ছিল, খুব পরিচিত, এনারা আবার ওনার নৌকা ছাড়া উঠতো না। তার মানে হচ্ছে ওনার নৌকার কিছু ফিক্সড যাত্রী ছিল যারা শুধু ওনার নৌকাতেই উঠতেন। তো ওই বয়স্ক মাঝির নাম জয় বড়ুয়া উনি ঠিক মতো আসলে জানতে পারেননি, অনেক আগের তো। তবে উনি উল্লেখ করেছেন যে ওই মুরব্বীকে উনি নিজেও চিনতেন। ছোটবেলায় জয় বড়ুয়া
ওনার দাদুর সাথে ওই বাজারে আসা যাওয়া করেছেন এবং ওনার দাদু রেগুলার ওই মাঝির কাস্টমার ছিলেন আর কি, নৌকার রেগুলার আসা যাওয়া করতেন, মানে ফিক্সড যাত্রী ছিলেন ওনার দাদু। আর ওই বয়স্ক মাঝি এই জয় বড়ুয়াকে অনেক আদর করতে করতে দেখা যায় চকলেট দিত, ওনাদের বাড়িতেও এসেছিলেন বেশ কয়েকবার। মূলত এই বয়স্ক মাঝি উনি ঘটনাটি বলেছিলেন এই জয় বড়ুয়ার চাচা এবং পিসি ওনাদের কাছে। তো মূলত এই ঘটনাটি ওনার জয় বড়ুয়া যিনি ওনার পিসির কাছ থেকে সংগ্রহ করেছেন। তো ওনার দাদুর মতোই সতীন্দ্র দাস নামের একজন রেগুলার যাত্রী ছিলেন ওই মাঝির। সতীন্দ্র দাস ওনাদের গ্রামের যেই নদী রয়েছে নদীর অপর পারে গড়দুয়ারা নামক আরেকটি গ্রাম আছে, সেই জায়গার বাসিন্দা ছিলেন। তো যে মুরব্বী মাঝির কথা বলছি, তো ওই মাঝি যখন বাজারে আসতেন তখন ওই প্রথম যে যাত্রী সেটি ছিল সতীন্দ্র। আবার সতীন্দ্র তো পেশা একজন জেলে ছিল, মাছ টাছ ধরে ধরে মানে ওগুলো বাজারে নিয়ে বিক্রি করতো আর কি। তো বিক্রি করতে দেরি হয়ে যেত, এই জন্য ওই নৌকার শেষ যাত্রীটাও ছিল সতীন্দ্র। এই জন্য দেখা যেত যে সতীন্দ্র ওই প্রথম যাত্রী, শেষ যাত্রী। ওই মাঝিও মাঝে মাঝে দেখা যেত যে সতীন্দ্র যদি কখনো না আসতো তিনিও একটু চিন্তা করতেন কি ব্যাপার আজকে সতীন্দ্রকে পেলাম না, মাঝে মাঝে ওনার জন্য ওয়েটও করতেন। তো যাই হোক, যখন সতীন্দ্রকে নৌকায় শেষ দিকে নিতেন মানে বাজার থেকে, তখন কি করতেন নৌকায় তো ওই সময় আসলে যাত্রী খুবই কম থাকতো। তো সতীন্দ্রকে তার যে বাড়ির কাছে যে ঘাট, সেই ঘাটে নামিয়ে দিয়ে আবার ওই যে মুরব্বী যিনি মাঝি উনি ওনার বাড়িতে যেতেন। আর মাঝিটি ছিলেন মুসলিম, এই কারণে জয় বড়ুয়া বলেছেন ওনাকে সবসময় ধবধবে পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি, ধবধবে দাড়ি, মানে এই অবস্থায় উনি দেখতেন আর কি। আর ওনার গায়ে খুব সুন্দর একটা অদ্ভুত আতরের সুগন্ধি থাকতো, নামাজ পড়তেন ঠিক মতো। আর সেই মাঝি এবং আর সতীন্দ্রর যে গ্রাম কিছুটা দূরে, মানে অনেকটা 2 গ্রাম পরে বিনাজুরির টেক নামক একটা গ্রামে আর কি। তো সতীন্দ্র তো শুরুতেই বলেছি পেশা একজন জেলে ছিলেন। প্রায় প্রতি রাতেই তিনি হালদা নদীতে হাতে হারিকেন নিয়ে এবং হাত জাল দিয়ে মাছ ধরতেন। এক রাতে রাতের খাবার খেয়ে সতীন্দ্র জাল নিয়ে মাছ ধরতে বের হন। আর সেদিন তার 7-8 বছর বয়সী ছেলে, তার নাম হচ্ছে খোকন দাস, সে তার বাবার সাথে মাছের ডুলা ধরে বের হয়। তো বাবার আপত্তি থাকার পরেও সে তার বাবার সাথে মাছ ধরতে বের হয়। তো হয় কি, মাছ ধরছে এমন এক পর্যায়ে সতীন্দ্র নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পর জাল যখন সে টেনে তুলবেন তখন দেখে জাল কিছুতে আটকে গেছে, আর কিছুতেই উপরে উঠে আসছে না। তো সতীন্দ্র ভাবলেন, আরে আমি তো প্রতিদিনই এখানে জাল ফেলি, তো আগে তো কখনো এখানে জাল আটকে যায়নি, আজকে হঠাৎ কেন আটকে গেল। তিনি অনেক টেনে চেষ্টা করলেন, দেখলেন জাল আটকে আছে, কিছুতেই ছুটছে না। আবার বেশি টানাটানি করলে জাল আবার ছিঁড়ে যাবে, সে তো খুবই গরিব মানুষ, জাল ছিঁড়ে গেলে আর এক ঝামেলা, এই জাল মেরামত করতে গেলে একদিন চলে যাবে, আর একদিন তার পরিবারকে উপোস থাকতে হবে। এইভাবে তিনি চিন্তা করলেন এই নদীর মধ্যে নেমে জালটা ছাড়িয়ে আনি। ওই সময় আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো তিনি তার ছেলেকে বললেন যে তুই নদীর থেকে একটু দূরে ওই যে একটা গাছ আছে, এই গাছের নিচে গিয়ে অপেক্ষা কর, আমি নদীতে নেমে জালটা ছাড়িয়ে নেই। সে তার বাবার কথা মতো গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর সতীন্দ্র কি করে, তার লুঙ্গি গোছ মেরে নদীতে ডুব দেয়। এদিকে মাত্র কয়েক মিনিট পর হঠাৎ করে তার ছেলে খোকন দাস সে ফিল করছে যে পেছন থেকে মনে হচ্ছে কেউ চুপি চুপি হেঁটে আসছে। সে পেছন দিকে ঘুরে তাকাবে, তার আগেই হঠাৎ করে মনে হলো পেছন থেকে একটা তেলতেলে হাত তার মুখ চেপে ধরে, যাতে এবং হাত পাও চেপে ধরে যাতে করে সে নড়াচড়া করতে না পারে। এদিকে খোকন ছোট মানুষ, সে ধস্তাধস্তি করে ছুটতে পারে না। আর দূর এসে তাকিয়ে দেখে যে নদীতে যেখানে তার বাবা জাল তোলার জন্য নেমেছিল, মানে জাল যেখানে আটকে গিয়েছিল, সেখানে সতীন্দ্র মানে তার বাবা একবার সে উপরে উঠে ভেসে উঠছে, আবার মনে হচ্ছে কালো কোনো কিছু একটা
তাকে জোর করে পানির মধ্যে চেপে ধরছে, মানে তলিয়ে নিয়ে যাচ্ছে। সে একবার উঠতে চাইছে, আবার একই ঘটনা ঘটছে, কোন একটা কালো অবয়ব আবার তাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে খোকন দাস আরো বেশি ভয় পায়, সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে মাঝ নদীতে সতীন্দ্রের লাশ উদ্ধার করে অন্য জেলেরা, ভেসে উঠেছিল লাশ, আর গাছের নিচে খোকন দাসকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে নিয়ে আসে। খোকন দাস অনেক দিন পর্যন্ত নাকি ভালো করে কথা বলতে পারেনি, অনেক ঝাড়ফুঁক করার পরে সে কিছু কিছু কথা বলতে পারে, আর সেদিন কি ঘটেছিল সেটির বর্ণনা দিয়েছিল। যদিও এর মধ্যে সে হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সঠিকভাবে কেউ সেটা বুঝতো না। আর এরপর থেকে সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবং খুব নীরব হয়ে যেত, কারোর সাথে তেমন কথা বলতো না, মানে তার আচার আচরণেও অনেক অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত। ওদিকে সতীন্দ্রকেও সেই নদীর পাড়েই দাফন করা হয়। যেহেতু সতীন্দ্র জেলে মানুষ ছিলেন, টাকা পয়সা ছিল না বললেই চলে, আর তার মৃত্যুটা গ্রামে তেমন প্রভাব ফেলেনি। সবাই ভেবেছিল হয়তোবা বৃষ্টির সময় বজ্রপাতে সে মারা গিয়েছে। আর খোকন যেহেতু ছোট মানুষ, সেহেতু সে রাত্রে ভয় পেয়েছে, এই ভেবে যে মানে মানে এটাই গ্রামের লোকজন ভেবেছে। আর চিন্তা করেছে বজ্রপাত যেহেতু হয়েছে, বজ্রপাতের শব্দে খোকন সেন্সলেস হয়ে গিয়েছিল। আর ওই সময় তো যোগাযোগের মাধ্যমে এরকমটা ছিল না, এই জন্য এই সতীন্দ্রের মৃত্যুর ঘটনাটা আশেপাশে আসলে তেমনটা ছড়ায়নি। আর সতীন্দ্র এত দরিদ্র জেলে ছিল যে আসলে তাকে দাহ করার জন্য যে খরচটা হবে সেই খরচটাও বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না, এই জন্যই তাকে মাটিতে দাফন করা হয়েছিল। আর সতীন্দ্র যে মারা গিয়েছে এটি এই জয় বড়ুয়ার দাদা আর ওই যে মাঝি চাচা রয়েছে তিনি বিষয়টা জানতেন না। আর মূলত আজকের ঘটনাটা এখান থেকেই আমরা শুরু করব। এতক্ষণ যে ভয়ানক ঘটনাটা বললাম এটি আসলে শুরুটা ছিল, মানে বোঝার জন্য আর কি। তো এই যে সতীন্দ্র যে মাঝে আসা যাওয়া করেনি বেশ কয়েকদিন, ওদিকে সেই মাঝি চাচা উনি তো সতীন্দ্রের অপেক্ষায় থাকতেন, দেখে নাই। আর ওনার নৌকাতে লোকজনও কম আসে, কাউকে কাউকে জিজ্ঞেস করছে, তারাও কিছু সতীন্দ্রের বিষয়ে কোনো কিছু বলতে পারেনি, যে সতীন্দ্র দেখছি না বেশ কয়েকদিন হলো। যাই হোক, উনি চিন্তা করেছেন হয়তো কোনো আত্মীয় বাড়িতে গেছে টেছে হয়তোবা, এই ভেবেছেন আর কি মাঝি চাচা। তো একদিন যে বাজার বার মানে হাট বারে, সেই মাঝি চাচা নৌকা নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলেন। তো অন্য বেশ কয়েকদিনের মতো সেদিনও দেখলেন যে সতীন্দ্র ঘাটে নেই। তিনি স্বাভাবিকভাবে নৌকা চালিয়ে আবার এই জয় বড়ুয়ার দাদুকে নিয়ে বাজার শেষ করে আবার ওনার দাদুকে নামিয়ে দিয়ে সন্ধ্যার দিকে নৌকা নিয়ে আবার বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি চাঁদের আলোতে দেখলেন সতীন্দ্র নদীর ঘাটে দাঁড়িয়ে আছে আর মাঝিকে হাতের ইশারা করছে, মুখে ডাকছে না, হাতের ইশারা করছে। তখন ওই মাঝি চাচা তার হাতের ইশারা পেয়ে নৌকাকে নদীর তীরের দিকে নিয়ে গেলেন এবং তীরের কাছাকাছি আসলে তখনও মানে কেবল এসেছেন আর কি। হঠাৎ করে দেখলেন যে ওই যে সতীন্দ্র তিনি কি করছে যে ওই তীরের কাছে আসার আগেই ঝাঁপ দিয়েছে, মানে নৌকার উদ্দেশ্যে। আর দূর থেকে মাঝি চাচা বলছে যে আরে সতীন্দ্র কি করো আমি তো নৌকা নিয়ে আসতেছি, তো তুমি আবার পানিতে ঝাঁপ দিলা কেন? আমি তো আসতেছি, থামো থামো থামো, এগুলো বলতেছে। কিন্তু কে শোনে কার কথা? সতীন্দ্র সাপটে সাপটে ওই নৌকার দিকে আসতেছে এবং নৌকার কাছে এসে ওই ভেজা শরীরে নৌকার উপর উঠে বসে আর বলে নৌকা চালাতে থাকো। তখন আবার ওই মাঝি চাচা বললে যে আরে সতীন্দ্র, আমি তো নৌকা আনছিলাম কিনারায়, তুমি নদীতে নামতে গেলে কেন? কিন্তু সতীন্দ্র এই মাঝি চাচার কথার কোনো উত্তর না দিয়ে সে কি করে, ওই যে মাঝি চাচা বাজার করছে, যে বাজারে ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে হাতটাতে থাকে। তো মাঝি চাচা অবাক হয়ে জিজ্ঞেস করে, সতীন্দ্র কি খুঁজো? তখন সতীন্দ্র জবাব দেয়, মাছ কোথায়, মাছ? তখন মাঝি হেসে উত্তর দেয়, তুমি জেলে মানুষ, তোমার আবার মাছের কি দরকার? সতীন্দ্র কোনো কথা না বলে
বাজারের ব্যাগ হাতরে মাছ বের করে নেয়, আর সেগুলো লুঙ্গির গোছায় নিয়ে নৌকার একদম মাথায় গিয়ে বসে, মানে চোখা যে অংশটা একদম মাথার দিকে সেদিকে। তো মাঝি চাচা ব্যাপারটা স্বাভাবিক নিয়ে জিজ্ঞেস করলো, কি সতীন্দ্র, বাড়িতে মেহমান এসেছে বুঝি? আজ তো বাজারেও গেলেন, আর বেশ কয়েকদিন তো তোমাকে দেখিও না। কোথায় গেছিলা? আত্মীয় বাড়ি বেড়াতে গেছিলা? সাথে আত্মীয় নিয়ে আসছো নাকি? সতীন্দ্র কিন্তু চুপচাপ বসে আছে। এক পর্যায়ে মাঝি চাচা সতীন্দ্রের যেই ঘাট, মানে যেখানে সে নামে, সেখানে চলে আসে। তখন বলে যে, সতীন্দ্র নামবা না? তখন সতীন্দ্র, মানে তার তো পিঠ দেখা যাচ্ছিল, সে মাথা ইশারা করে এবং বলে, আমি নামবো না। বলে যে, নামবা না তাহলে চলো চলো আমার বাড়ি চলো, রাত্রে খাওয়া দাওয়া করবো। সে কোনো উত্তর দেয় না, এবং সে যেহেতু নামতে যাচ্ছে না, তখন মাঝি চাচা নৌকা চালাতে শুরু করে তার বাড়ির দিকে নিয়ে যান। তখন বাড়ির যখন কাছাকাছি আসছে, তখন সতীন্দ্রকে বলে, সতীন্দ্র আজকে রাত্রে আমার বাড়িতে থাকো, খাওয়া দাওয়া করো, সকালবেলা যাইও। তখন সতীন্দ্র কিন্তু ওইভাবেই বসে আছে, পিঠ দিয়ে তার দিকে। সে বলছে, আমি যাব না, এখানেই থাকবো। তখন মাঝি চাচা বলেন, এত রাত্রে এখানে কি করে একা একা থাকবে? তারতে চলো আমার বাড়ি চলো, খেয়ে দে নাও, প্রয়োজনে আমি তোমাকে রাতের বেলা হইলেও তোমার বাসায় নামাই দিয়ে আসবো, সমস্যা তো নাই। সতীন্দ্র আবারও বলে, আমি যাব না, এখানেই থাকবো। কি আর করা, মাঝি চাচা চিন্তা করে যে যাই, আগে বাজারের ব্যাগগুলো বাড়িতে দিয়ে আসি, গিন্নি রান্না বাড়া শুরু করুক, পরে আবার সতীন্দ্রকে নিয়ে যাব এসে। হঠাৎ করে হলোটা কি? তো মাঝি চাচা বাজারের ব্যাগগুলো নিয়ে নৌকা থেকে নামেন, নৌকা ঘাটে বেঁধে রাখে। নৌকার উপর কিন্তু সতীন্দ্র বসে আছে চুপ করে। তো বাজারের ব্যাগে বাজার অগোছালো দেখে ওই মাঝি চাচার বউ বললেন যে, কি ব্যাপার, আজকে এরকম বাজার করলে কেন? সব অগোছালো, মাছ কই? তখন চাচা বললেন, মাছ একজন বন্ধু নিয়ে গেছে। একথা বলার পর চাচি জানতে চাইল, কোন বন্ধু? তখন চাচা বললেন, এত কিছু জানতে চেও না, যা আনছি তাই রান্না করো। চাচা হাত মুখ ধুতে ধুতে চাচি বললেন, মাছ না হয় দিয়ে দিছো তোমার বন্ধু, কিন্তু পেঁয়াজও কি তোমার বন্ধুকে দিয়ে দিছো নাকি? তখন চাচার মনে পড়লো যে, আরে বাজার থেকে তো পেঁয়াজও আনছি, তো সেই পেঁয়াজ গেল কই? তিনি ভাবলেন, ওই যে সতীন্দ্র বাজারের ব্যাগ এলোমেলো করেছে, হয়তো বা পেঁয়াজ নৌকার উপর পড়ে আছে। তো তখন তিনি নৌকা থেকে পেঁয়াজ আনার জন্য যখন নৌকার কাছে গেছেন, তখন তিনি ভয়ানক একটা জিনিস দেখেন এবং ভয়ও পান খুব। তিনি দেখেন সতীন্দ্র নৌকার মাথায় বসে বসে সে মাছগুলো খাচ্ছে। চাচা যখন নৌকার কাছে গিয়েছে এবং বলছে, সতীন্দ্র কি করো, কাঁচা মাছ খাও নাকি? তখন সতীন্দ্র ঘাড় ঘুরিয়ে চাচার দিকে তাকায়। তখন দেখে যে সতীন্দ্রর চেহারাটা সতীন্দ্রর মতো আর না, অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। চাচার হাতে কিন্তু হারিকেন ছিল, হারিকেনের আলোয় দেখা যাচ্ছে সেটা। আর চাচার দিকে একবার তাকানো মাত্রই সতীন্দ্র এক লাফে নদীর মধ্যে মিলিয়ে যায়। এই ঘটনা দেখে চাচা অনেক ভয় পায় আর দোয়া দরুদ পাঠ করতে থাকেন। তারপর বাড়িতে এসে তার ওয়াইফকে সবকিছু খুলে বলেন। পরদিন সকালে ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে পারেন সতীন্দ্র তো সপ্তাহখানেক আগেই মারা গিয়েছে। এই কথা শোনার পর তিনি খুব আফসোস করেন। অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনার পর সতীন্দ্রকে আর কেউ কখনোই দেখেনি। জয় বড়ুয়া বলেছেন, এই হালদা নদী কেন্দ্রিক আরো অনেক ঘটনা রয়েছে, সময় সুযোগ মতো লিসেনারদের উদ্দেশ্যে সেই ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ জয় বড়ুয়া, যে আপনি আরো একটি চমৎকার ঘটনা আমাদেরকে উপহার দিলেন। মাছ ধরা কেন্দ্রিক বা এই টাইপের মানে নৌকা কেন্দ্রিক ঘটনা অনেকেই শুনতে চান। তো আশা করছি যারা এই টাইপের ঘটনা পছন্দ করেন তাদের কাছে এই ঘটনাটি অনেকের ভালো লাগবে, আর যারা অন্যান্য ঘটনা পছন্দ করেন তাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ঈদ স্পেশালের প্রথম এপিসোডের। আশা করছি চিংসাবাই এবং মাসিংদাই মারমার ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আর যেহেতু আমাদের এই এপিসোডের প্রত্যেকটি ঘটনা
পাঠিয়েছেন জয় বড়ুয়া। জয় বড়ুয়ার বাড়ি মূলত চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। আর এখন যে ঘটনাটি তিনি আমাদেরকে দিয়েছেন বা যে ঘটনাটি আমি এখন শেয়ার করব তার পাঠানো, এটি রাউজান উপজেলার গুজরা গ্রামের এক কামলার ঘটনা। ঘটনাটি আমার কাছে খুব অন্যরকম লেগেছে বলতে এই ঘটনাটি আমি যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিক আমার দাদা বাড়ি বা নানা বাড়িতে হারিকেনের আলো বা ল্যাম্পের আলোতে বসে, কেরোসিনের যে ল্যাম্প রয়েছে সেই আলোতে বসে ছোটবেলায় যেভাবে আমার নানা নানির কাছ থেকে বা আমার যারা দাদা বাড়ির যারা আছেন চাচা দাদি দাদা তাদের কাছ থেকে যেভাবে গল্প শুনেছি ছোটবেলায়, সেই স্মৃতিটা মনে পড়ে যাচ্ছিল। ঠিক যেন একটা গ্রামের সোদামাটির গন্ধ লেগে আছে এই গল্পটিতে। চলুন শুনে আসি সেই গল্পটি। এই গল্পটি মূলত উনি সংগ্রহ করেছেন ওনার বোনের শ্বশুরের কাছ থেকে। আর এই ঘটনাটি ওনার বোনের শ্বশুরের দাদুর সঙ্গে ঘটে গিয়েছিল। অনেক আগের ঘটনা, এটার এক্সাক্ট সাল বলা সম্ভব না, মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা এটি। তো এই ঘটনাটি নাকি ওই গ্রামের বহুল প্রচলিত একটি ঘটনা। অনেক বয়স্ক লোক এখনো এই ঘটনাটি সম্পর্কে জানেন। আর তখন ওই সময়টাতে ওই গ্রামাঞ্চলে ধানি জমিতে ধান কাটা আর ধান রোপণ করার জন্য কামলা খাটত। বাজারে গিয়ে বিভিন্ন জায়গায় কামলারা বাজারে উঠতেন, মানে এক জায়গায় বসতেন কোদাল ঝাঁকা এগুলো নিয়ে, আর গেরস্থরা তাদের সাথে দরদাম করে তাদেরকে সাথে নিয়ে আসতেন, যেটা এখন অনেক জায়গায় দেখা যায় যদিও। তো ওনার বোনের শ্বশুরের যেই দাদু, ওনার নাম ছিল মণিভূষণ বড়ুয়া। তো এই মণিভূষণ বড়ুয়া উনি বেশ নাম করা একজন গৃহস্থ ছিলেন আর কি। আর ওই দাদুর বেশ জায়গা জমি ছিল। তো উনি নিজে কাজ করতেন এবং কামলাও খাটাতেন। আর নিজে কাজ করার কারণে কামলারা কিন্তু তার সাথে মানে কাজ করতে সহজে চাইতো না, কারণ কাজে কোনো ধরনের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ উনি নিজেই তো কামলাদের সাথে কাজ করতেন। আর ওই দাদু বেশ শক্তিশালী এবং কর্মঠ মানুষ ছিলেন। গ্রামের বলি খেলায় তিনি প্রায়ই বলি ধরতেন এবং জিততেনও। এজন্য তাকে অনেকেই মণি বলি নামেই চিনতেন। ওনার আরো একটি সুনাম ছিল, সেটি হলো উনি জমির কাজে বেশ পটু ছিলেন এবং উনি নাকি একাই 3 জন মানুষের সমান কাজ করতে পারতেন। তো একবার কি হলো, ধান কাটার মৌসুমে সেই দাদু স্থানীয় আলিমিয়া হাটে কামলা কিনতে যান। তো অনেকের সাথে দাম দর করেন, কিন্তু কেউই তার সাথে যেতে রাজি হয় না, কারণ ওইখানে যে কামলারা আসে সাধারণত, তো এই অনেক পুরনো কামলারাই জানতেন যে এই দাদু তার কিন্তু মানে অনেক জমি রয়েছে এবং তার কাজে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই, কারণ নিজেই কামলাদের সাথে কাজ করেন। যখনই উনি ওই কামলা মানে কথাবার্তা বলতে যেতেন, আশেপাশের কামলারা কি করতো, চোখ টিপ দিয়ে বলে দিতে, এর সাথে যাস না, কিন্তু খবর আছে, কিন্তু কাজ করতে করতে শেষ হয়ে যাবি। এই জন্য উনি গেলে সহজে কেউ রাজি হতো না। যদি ভাগ্যক্রমে কোনো নতুন কামলা পেতেন তারা আসতেন, কিন্তু তারা আসার পরে পরবর্তীতে আবার কেউ আসতে রাজি হতো না। এই যে কাজের পরিমাণটা বেশি ছিল, কিন্তু উনি তো নিজে ফাঁকি দিতেন না, এজন্য কারো ফাঁকি দেওয়াও তিনি পছন্দ করতেন না। তবে উনি যার যেটা ন্যায্য মজুরি সেটাই দিতেন, এই বিষয়ে কিন্তু তিনি কোনো কমতি রাখতেন না এবং 3 বেলার জায়গায় 4 বেলা খাবার দিতেন তিনি, যেহেতু কামলারা কাজ করলে তাদের ক্ষুধাও বেশি লাগে এবং খাবারের পরিমাণটাও তুলনামূলক অন্যদের থেকে বেশি লাগে। তো কি হলো যে ওই দিন উনি আর কোনো কামলা পানি না, কোনো কামলা তার সাথে যায় না। তো দাদু ভাবলেন যে উনি একা আর গ্রামের প্রয়োজনে আর 2 জনকে সাথে নিয়েই ওনার জমিতে ধান কেটে নেবেন, কারণ ধান পেকে গিয়েছিল, ধান কাটাটা খুব জরুরি ছিল। তো এই ভেবে উনি ওনার প্রয়োজনীয় বাজার করে বাড়ির পথে হাঁটা দিলেন। যেহেতু অনেকক্ষণ দর কষাকষি করেছেন, সেহেতু বাড়ির পথে রওনা হতে তার সন্ধ্যা হয়ে যায়। তিনি পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন। তো গ্রামের রাস্তাটা একটি ছোট নদীর পাশ ধরে গেছে। উনি হেঁটে হেঁটে আসছিলেন, আকাশে তখন চাঁদ, মানে পূর্ণিমা নয়, অর্ধেক চাঁদের আলোতে তিনি আসছিলেন, মোটামুটি আলো ছিল। তো আস্তে আস্তে তিনি দেখলেন একজন লোক সেই ছোট নদীর নিচ দিকে নেমে উপর হয়ে মুখ ডুবিয়ে পানি পান করছে।
তিনি ব্যাপারটা দেখে একটু অবাক হলেন যে কি ব্যাপার, এই লোকটা এইভাবে পানি খায় কেন। আর যেহেতু উনি সাহসী ছিলেন সেহেতু তিনি সেখানে দাঁড়িয়ে যান এবং ওই লোকটিকে বলেন, এই কে রে, কি করিস? লোকটি তখন মাথা তুলে ঘাড় ফিরিয়ে দাদুর দিকে তাকান আর রাস্তায় উঠে আসেন। উঠে তিনি দাদুকে বলেন, নমস্কার বাবু, আমার নাম বিধান চন্দ্রনাথ। আমি এখানে কামলার কাজ খুঁজতে এসেছি গো, কিন্তু কেউ আমাকে নেয়নি। তো দাদু দেখলেন যে লোকটির হাতে একটি কাপড়ের পুটলি আছে, তাই তিনি লোকটির কথায় বিশ্বাস করেন। দাদু জিজ্ঞেস করলেন, কোন গেরস্তেই নেয়নি? লোকটি বলে, না, কেউ আমাকে কেনেনি। দাদু জানতে চাই, কেন, কেউ কেনেনি কেন? লোকটি তখন উত্তর দেয়, বাবু, আমি রাতে কাজ করতে চাইছিলাম, কিন্তু কেউ রাতে কাজ করতে দিতে রাজি না, আর আমি 4 বেলা ভাত চাইছি, এই জন্যই আমাকে কেউ নেয়নি। তো দাদু অবাক হয়ে বললেন, কেন রে, রাতের বেলা কাজ কেন, দিনে কাজ করতে সমস্যা কি? তো বিধান উত্তর দেয়, বাবু, আমি দিনের বেলা কাজ করতে পারি না। দাদু বললেন, রাতের বেলা তুই কাজ করবি কি করে? বিধান বলে, ও আমি পারবো, আমার অভ্যাস আছে। দাদু আবার জিজ্ঞেস করলেন, বাড়ি কই রে তোর? তখন বিধান উত্তর দেয়, আমার বাড়ি সন্দীপ। তো দাদু মনে মনে ভাবলেন, একেবারে কাউকে না নিয়ে যাওয়ার থেকে একজন লোককে নিয়ে যাই, আর রাতের বেলা কাজ করতে চাচ্ছে, করুক না 1-2 দিন, দেখি কাজ কি করে, আগে তো কখনো রাতের বেলা কাজ করাইনি। তখন দাদু বলেন, তুই আমার কাছে বিক্রি হবি রে? বিধান বলে, বড় কৃপা হয় বাবু যদি আমারে নেন, কাল থেকে কিছুই খাইনি, আমি যাব আপনার সাথে। দাদু বলেন, ঠিক আছে, চল। এই বলে দাদু সামনে আর এই বিধান দাদুর পিছন পিছনে হাঁটতে থাকে। দাদু বাড়ির এলাকায় ঢোকার সাথে সাথে কয়েকটা কুকুর এসে এই দাদু এবং বিধানকে মানে ঘিরে ধরে, কয়েকটা কুকুর, 3-4টা কুকুর এসে ঘেউ ঘেউ করতে থাকে এবং এত জোরে জোরে ঘেউ ঘেউ করছিল যে দাদু হাঁক ডাক করে ওই কুকুরগুলোকে সরাতে পারছিল না। আর ওই কুকুরের হাঁক ডাক শুনে আশেপাশের আরো অনেকগুলো কুকুর এসে এই বিধান এবং দাদুকে চারদিক থেকে ঘিরে ফেলেন এবং ঘেউ ঘেউ করছে। তা দাদু খেয়াল করলেন যে তিনি ভয় পাচ্ছেন, তিনি কুকুরদেরকে ধমক দিয়ে সরানোর চেষ্টা করছেন, কিন্তু বিধান কিন্তু একদম নির্লিপ্ত, তার কোনো ভয় নেই, ভীতি নেই, মানে এই বিষয়ে তার কোনো ফিলিংস নেই, সে একদম চুপচাপ। এখন দাদু যেহেতু কুকুরগুলোকে তাড়াতে পারছেন না, একটা পর্যায়ে কি হয়, ওই বিধান ওই কুকুরগুলোকে একটা ধমক মারে, আর ওই ধমক শুনে কুকুরগুলো এমন ভয় পায়, এক দৌড়ে মনে হয় 0.5 কিলোমিটার দূরে চলে যায়। অনেক দূর থেকে ওই কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, মানে কুকুরগুলোকে চোখেই দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। কেউ মানে কোনো কোনো কুকুর ঝোপের ভিতরে চলে গেছে, এত ভয় পেয়েছে। দাদু খুব অবাক হন যে কি ব্যাপার, কুকুরগুলো মানে এত ভয় পেল, আমি ধমক দিলাম ভয় পেল না, আর এরা কি এমন দেখলো যে এত ভয় পেয়ে ওরা দৌড়ে এত দূরে চলে গেল। যাই হোক, উনি বিষয়টা মানে খুব মানে অতটা অস্বাভাবিকভাবে নেননি, সোজা কথা বলতে যেটা বোঝায়। তো দাদু বাড়িতে ঢোকেন, ওই গোয়াল ঘরের পাশে কামলাদের জন্য একটা ঘর তৈরি করা ছিল, গোদাম ঘরের মতো, সেখানে তাদের ঘুমানোর ব্যবস্থা ছিল, সেখানেই তাদেরকে খাবার দেয়া হতো, বিশ্রামের ঘরও ছিল সেটা। তো ওই গুদাম ঘরে বিধানকে নিয়ে যান এবং ওখানেই তাকে একটা জায়গায় থাকতে বলেন। তো বিধানকে বলেন, তুমি বসো, আমি তোমার জন্য ভাতের ব্যবস্থা করি। এই বলে দাদু বাড়িতে মানে ওনার মেইন ঘরে ঢুকে ওনার স্ত্রীকে এবং অন্যান্য লোকদেরকে বলেন যে একজন কামলা আসছে, তার জন্য ভাত রেডি করো। তো একটা বড় গামলার মধ্যে কিছু ভাত, একটা প্লেট এবং কিছু তরি তরকারি রেডি করা হয়। দাদু নিজের হাতে সেগুলো নিয়ে ওই বিধানকে দেন। তো দাদু বিধানকে এইগুলো দিয়ে বলেন, নাও খাও। দাদু তার খাওয়া দেখে অবাক হন, আরে এ কিভাবে খাচ্ছে? কারণ মানুষ তো গামলা থেকে ভাত প্লেটে উঠায়, তারপর সেই প্লেটে ভাজি, তরি তরকারি, ডাল এগুলো নিয়ে আস্তে আস্তে খায়, প্রয়োজনে আবার গামলা থেকে ভাত প্লেটে উঠায়। দাদু দেখছেন যে সব তরি তরকারি সে গামলার মধ্যে ঢেলে নিয়ে সে হাত দিয়ে না, যেভাবে কুকুর, বিড়াল, গরু, ছাগল মুখ দিয়ে খায়, ঠিক সেভাবে মাথা ওই গামলার মধ্যে ডুবিয়ে সে খাচ্ছে। দাদু এই জিনিসটা দেখে মানে অবাক না, উনি খুব বিরক্ত হন এবং ধমক দিয়ে বলেন, এই বেটা, তুই কি যুদ্ধে যাবি নাকি রে? আস্তে আস্তে খা,
কিন্তু ওই বিধান দাদুর কথায় কান্না দিয়ে মুখ ডুবিয়েই খেয়ে চলছে। দাদু অবাক হলেও ভাবলেন হয়তো একটু বেশি খিদে পেয়েছে তার, এভাবে খাচ্ছে। আর কামলারা স্বাভাবিকভাবে একটু বেশি খায়, আর অনেকের খাওয়ার অভ্যাস এক এক রকম, সে তো এভাবে খায় স্বাচ্ছন্দ্য বোধ করে, তো সে খায় খাক। তো দাদু কি করেন, ওখান থেকে চলে আসেন। খাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকাটা ঠিক না, এই চিন্তা করেন ওখান থেকে চলে আসেন। তো বেশ কিছুক্ষণ পরে উনি আসেন, দেখলেন যে বিধান বসে আছে, তার খাওয়া শেষ এবং পুরো গামলা মানে ভাত শেষ। চিন্তা করছেন খিদে যেহেতু বেশি লেগেছে এই জন্য সব খেয়ে ফেলেছে। উনি আবার সব বাড়িটি নিয়ে ভেতরে চলে যান। উনিও রাতের বেলা খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করে উনি একটু শুয়েছেন এবং ঘুম ঘুম আসছে। হঠাৎ করে তার দরজায় নক করতে থাকে কে যেন। তখন দাদু জিজ্ঞেস করে, এই কে রে? তখন বলে, আমি বিধান গো বাবু। কি রে, কি হলো? বলে, আমাকে কাজ দেখায় দেন, আমি কাজ করি। বলে, আরে বাবা তুই তো আসছিস, আজকে বিশ্রাম কর, কালকে কাজ করিস। বলে, না বাবু আমি কাজ করব। কিন্তু মহা মুসিবত, এই বিধানের ডাকাডাকিতে বাড়ির অন্য সদস্যরাও মানে বিরক্ত হয় যে এত রাত্রে কি একটা আপদ বিদায় মানে নিয়ে আসছো, যে সে রাত্রে কাজ করতে চাচ্ছে। তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? রাত্রে বেলা কামলা দিয়ে কাজ করাবা? গ্রামের মানুষজন সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়ে, সারাদিন পরিশ্রম করে। এখন এই লোক রাতের বেলা কাজ করবে, রাতের বেলা আবার যদি তার খাবার দিতে হয়, তাহলে এই কাজটা, এই ডিউটিটা কে করবে? এই জন্য দাদুকে তার স্ত্রী এবং বাড়ির অন্য সদস্যরা মানে রাগারাগি করছে। তখন দাদু বলে, আচ্ছা ঠিক আছে, আমি বিধানের সাথে যাচ্ছি, দেখি ওকে কাজ দেখাই দেই না, একদিন করুক কাজ। তো দাদু উনি বিধানের সাথে যান। দাদু দেখেন যে সে বিধানটা একদম খালি গায়ে লুঙ্গি গোস মেরে রেডি হয়ে হাতে কোদাল নিয়ে সে মাঠে যাবে কাজ করার জন্য। তো দাদু যদিও বা তারপরে বলেন যে থাক কালকে সকালে যাস, কিন্তু বিধান নাছর বান্দা, না বাবু আমি সকালে কাজ করতে পারি না, আমাকে রাত্রেই কাজ করতে হবে, আমাকে কাজ দেন, আমি কাজ করব। তো যাই হোক, দাদু বলেন ঠিক আছে চল, তোকে জমি আর কাজ দেখিয়ে দেই। তো দাদু ভাবলেন যে আচ্ছা এই লোকটা একা একা কাজ করবে, আচ্ছা আমি তো কাজ করি না। তো উনি নিজেও বিধানের সাথে গিয়ে কিছু কাজ করবেন এই চিন্তা করেন। যেহেতু চাঁদের আলো আছে খুব ভালোই, তো উনি নিজেও কোদাল কাছে নিয়ে বিধানের সাথে বের হলেন। অল্প কিছু হাঁটার পরেই তারা জমিতে চলে আসে, কারণ জমিগুলো দাদুর বাড়ির একদম কাছাকাছি ছিল, অনেক ধানি জমি। তো দাদু একটা ধানি জমি বিধানকে দেখিয়ে বলেন, এই ধানগুলো কাটো। তো বিধান বলে যে ঠিক আছে দাদু, মানে ঠিক আছে বাবু, কাটতেছি আমি। এই বলে ওই কাঁচি নিয়ে বিধান ধান কাটতে লেগে গেছে। দাদু অবাক হন, যা রে কি রে, এ তো অস্বাভাবিক ভাবে দ্রুত গতিতে ধান কাটছে। তবে দাদু এটাও ভাবতে থাকেন সে এই কাজে হয়তো বা বিশেষ পারদর্শী। এই ভাবতে ভাবতে দাদু দেখতে পান যে তিনি মানে ওই বিধান পুরো একটি ক্ষেতের ধান কাটা শেষ। দাদু খুবই অবাক হন যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেটে ফেললো। সে ধান কাটার পরেই দাদুর কাছে এসে বলে, বাবু কাজ দেন, কাজ করব। এখন বলেন কি করব, কোন জমির ধান কাটবো? ওই বিধানকে ধান কাটতে দিয়ে দাদু পাশের ক্ষেতের ধান কাটছিলেন। দাদু নিজেও কিন্তু অনেক কর্মঠ এবং পারদর্শী ধান কাটায়, কিন্তু কোনোভাবেই ওই বিধানের ধারের কাছেও তিনি নাই। এখন দাদু যেহেতু আর একটা ক্ষেতের ধান কাটা শুরু করেছিলেন, বিধানকে ইশারা করে দেখিয়ে দেন যে এই জমিটার ধান কাট। বিধান লাফ দিয়ে যায় ওই জমির ভিতরে পড়ে এবং ধান কাটা শুরু করে। এবং দাদু চাঁদের আলোতে দেখতে পান যে বিধান অবিশ্বাস্য রকমের দ্রুত গতিতে এই জমিরও ধান কেটে সাফ করে ফেলে। তখন দাদু বলে যে বিধান একটু বাড়িতে যেতে হবে রে, চল বাড়ি থেকে ঘুরে আসি, আবার ঘুরে এসে কাজ করব। তো বলেন চলেন বাবু। তো আসলে দাদু চিন্তা করেছিলেন যে ওকে বাড়িতে নিয়ে যাই, রাত্রেবেলা আর কাজ করাবো না, কেমন যেন অস্বাভাবিক লাগছিল দাদুর কাছে। তো দাদু বিধানকে বলেন যে তুই কর, মানে ঘুমাতে যা, আজকে আর কাজ করতে হবে না, আমি ঘুমাইতে গেলাম। এই বলে দাদু চলে যান। কিন্তু দাদু যাওয়ার সময় খেয়াল করছেন বিধান একটা জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, সে নড়াচড়া করে না। তো দাদু ঘরে গিয়ে শুয়ে পড়েন। শুয়ে পড়ার পরও তার কেমন যেন মনে হয়
যে এই যে কামলাটা নিয়ে আসলাম, এ কেমন যেন অস্বাভাবিক লাগছে সবকিছু। উনি আর শুয়ে থাকতে পারেন, উনি বের হন। বের হয়ে উনি দেখেন যে উঠোনে যেখানে বিধান দাঁড়িয়েছিল ঠাই, সেখানে সে নেই। তখন চিন্তা করে বিধান হয়তোবা ওই গুদাম ঘরে যেখানে কামলাদের থাকার জায়গা আছে সেখানে গিয়ে শুয়ে পড়েছে। দাদু ওখানে গিয়ে দেখেন ওখানেও বিধান নাই। আরে বিধান গেল কই? তখন দাদু বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে বিধানকে গোয়াল ঘরের কাছে দেখতে পান। গোয়াল ঘরের কাছে দাদু যান, গিয়ে দেখেন গোয়াল ঘরের দরজা খুলে ওই বিধান এক দৃষ্টিতে ওখানে যে গরুগুলো রয়েছে, একটা বাছুরও রয়েছে, 3-4টা গরু রয়েছে, সেগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ওই গরু এবং একটি বাছুর যেগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল গোয়াল ঘরের মধ্যে, কেমন যেন অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে এবং তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। বলে, কিরে বিধান, এখানে দাঁড়িয়েছিস কেন? বিধান বলে, বাবু কাজ করব, কাজ ছাড়া আমি থাকতে পারি না, রাতের বেলা আমাকে কাজ করতেই হবে। আমাকে কাজ থেকে তুলে আনলেন কেন? আমাকে কাজ দেন। কি এক মুসিবত ডেকে নিয়ে আসছে দাদু। আর দাদু তখন ওই নিজের পরিচিত খুব কাছের পোষ মানা এই গরুগুলোর অস্বাভাবিক রকমের আচরণ তিনি যখন দেখলেন, বিষয়টা তার কাছে মোটেও ভালো লাগেনি। তিনি চিন্তা করলেন এই আপদটাকে এখান থেকে সরাই। তখন গোয়াল ঘরের ওখান থেকে তারা চলে যান, গোয়াল ঘরটা আবার আগের মতো তিনি লাগিয়ে দেন। জিজ্ঞেস করলেন যে গোয়াল ঘরে আসছিস কেন? তখন বিধান বলে, আসলাম, দেখলাম আপনার কয়টা গরু আছে, কিভাবে হাল চাষ করেন, কয়টা গরু দিয়ে করেন, এইটা চিন্তা ভাবনা করতে করতে এই গোয়াল ঘরে আসছি। এর মধ্যে তো আপনি চলে আসলেন, চলেন দাদু, মানে বাবু মাঠে চলেন। তখন দাদু আবার তাকে মাঠে নিয়ে যান, আবার কাজ শুরু করেন। এবারেও দাদুর দেখিয়ে দেওয়া একটা জমি খুব অল্প সময়ের মধ্যে সে ধান কেটে শেষ করে ফেলে। এবার একটা জমিতে ধান কাটার পর দাদুর কাছে সে বলে, বাবু খুব পিপাসা পেয়েছে, পানি খাবো। তখন এই দাদু বলেন যে ওই যে সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে পানি খেতে হবে, আমি তো জগ নিয়ে আসিনি। তখন বলে, আচ্ছা বাবু আমি যাচ্ছি। এই বলে বিধান কি করে, ব্যাঙ যেভাবে লাফ দেয় না, অথবা ক্যাঙ্গারু যেভাবে লাফিয়ে লাফিয়ে চলে, বিধান হেঁটে না গিয়ে বা দৌড়ে না গিয়ে এইভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এবং এক লাফে সে 10 থেকে 15 হাত চলে যাচ্ছে সামনে। এইবার দাদু দেখে সত্যি ভয় পান এবং ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায় আরো একটা কারণে। সেটা হলো, বিধান যেভাবে সামনের দিকে লাফিয়ে লাফিয়ে ওই পুকুর পাড়ে চলে গেছে, সেখান থেকে পানি খেয়ে সে তো আবার সামনের দিকে লাফিয়ে লাফিয়ে আসবে না, সে কি করছে, উল্টো লাফিয়ে, মানে উল্টো ভাবে লাফ দিয়ে দিয়ে আসছে। মানে বিষয়টা এরকম যে আমরা অনেক সময় যদি ভিডিও দেখি যে সামনের দিকে কেউ লাফ দিচ্ছে, কিন্তু ভিডিও যদি আমরা রিভার্স করি, উল্টো দিকে করি, তাহলে আমরা কি দেখবো, একই ব্যক্তি উল্টো দিকে লাফ দিয়ে দিয়ে আসছে, তাই নয় কি? বিষয়টা ঠিক ছিল ঠিক তেমন। বিধান উল্টো দিকে লাফ দিয়ে দিয়ে আবার দাদুর দিকে আসছিল। দাদু দেখে তার প্রাণ তো মানে বেরিয়ে যাওয়ার জোগাড়, মানে এই দৃশ্য দেখে যে আরে এটা কি নিয়ে আসছি আমি, এখন কি করি, এরে আমি কিভাবে এখান থেকে তাড়াই, এ তো নাছর বান্দা এখান থেকে যাবে না, কিভাবে সকাল হবে, কখন ফজরের আজান দেবে, এই অপেক্ষায় দাদু আছে। কিন্তু তখনও ফজর আজান দিতে বহু দেরি, ওই সময় রাত হয়তো বা সর্বোচ্চ 10টা বাজে। এখন তো ফজরের আজান হবে না। তারপরে আবার ওই সময় ছিল শীতকাল, ভোর হইতে আরো দেরি, মানে রাত বড়। দাদু চিন্তা করছেন এখন কি, মানে কি করি রে, এই আপদ কিভাবে বিদায় করি, ওকে তো একটা মানে কঠিন কাজ দিতে হবে। তখন দাদু বলেন যে এই বিধান, তুই এই মাঠের ধান কাটা রাখ, আইল বাঁধতে হবে, মাটি কেটে আমার সব জমিতে আইল বাঁধতে হবে। তখন বলে, জি বাবু আমি করতেছি। সে কি করে, কোদাল দিয়ে মানে আইল বাঁধা শুরু করে, মাটি কুপিয়ে একটু উঁচা করে, মানে আইল তো আমরা জানি যে দুইটা জমির মাঝখানে যে একটা সরু একটা মাটির একটা বাঁধের মতো, ছোট একটা বাঁধের মতো, এটাকে আইল বলে। তো সেটা বাঁধতে থাকে। আর দাদু চিন্তা করে যে আমি এখন কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেও একটু কোদাল দিয়ে মাটি কোপাই, মানে ও যেন বোঝে যে আমি ওকে সন্দেহ করি নাই। এখন দাদু যখনই মানে কোদাল নিয়ে নিজ দিকে ঝোঁকে, তখন দাদু খেয়াল করে যে ওই বিধান পেছন থেকে কোদাল দিয়ে দাদুকে কোপ দেওয়ার জন্য উদ্যত হচ্ছে। তখন দাদু আবার সোজা হয়ে যান,
তখন দেখে যে না, বিধান কাজ করছে। এইভাবে দাদু কয়েকবার এই বিষয়টা লক্ষ্য করেন, বিধান তাকে এই কোদাল দিয়ে কোপ দিয়ে হত্যা করতে চাইছে। দাদু তখন বিধানকে বলেন, বিধান তুই উল্টো দিকে, তুই এখন যেদিকে কাজ করছিস তার উল্টো দিকে, মানে তুই আমার পেছন দিক থেকে মাটি কেটে আইল বাঁধ, যাতে তার দিকে মুখ করে সে কাজ না করে। মানে দাদু এই চিন্তা করেছে। তো বিধান বলে যে জি বাবু, আমি করতেছি। তো বিধান সে কাজ করতে থাকে, আর এই সুযোগে দাদু কোদাল নিয়ে বিধানের কাছে গিয়ে এক কোপ মারেন তার ঘাড় বরাবর, আর সাথে সাথে বিধানের ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যায়। বডি একদিকে, মাথা আলাদা, মাথা অন্যদিকে পড়ে থাকে। আর দাদুদয় ঝেড়ে এক দৌড় বাড়ির দিকে, আর পেছন থেকে গড়গড় গড়গড় আওয়াজ আসে এবং চিৎকার করে কেউ বলছে, বাবু কাজ দিবা না, আর আমার কাজ দিয়ে কোথায় পালায় যাও, এইভাবে বলতে থাকে। কিন্তু দাদুর মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ দৌড়ে আসছে না, মানে তার পেছন পেছন কেউ আসছে না, কিন্তু দাদু প্রচন্ড ভয় পেয়েছিলেন। দাদু দৌড়াতে দৌড়াতে তার মানে বাড়ির কাছাকাছি এসেছেন। ওই বাড়ির কাছাকাছি আবার 3 রাস্তার একটা মোড় ছিল, সেইখানে এসে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। উনি চিৎকার দেননি, ওখানে উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। ভোরবেলা তাকে বিভিন্ন লোকজন উদ্ধার করে, কারণ ভোরবেলা যখন অন্যান্য লোকরা তাদের জমিতে বের হচ্ছিল তখন দাদুকে ওখানে দেখে। দাদুকে সবাই চিনত, মণিভূষণ বড়ুয়া, ওনাকে সবাই চিনত। তো ওনাকে তারা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি তো সেন্সলেস হয়েছিলেন। পরে একজন কবিরাজকে ডাকা হয়, তিনি আসেন, ঝাড়ফুঁক করেন, সকলে মাথায় পানি টানি দিয়ে সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফেরান। জ্ঞান ফেরানোর পরে বলে যে কি হয়েছিল, তখন দাদু এই সব ঘটনা খুলে বলেন। দাদু বেশ শক্ত সামর্থ্য মানুষ ছিলেন, তো এই অজ্ঞান হয়ে গেলেও উনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাননি। তিনি বলেন যে চল সবাই যাই ওই মাঠে, দেখি ওইটার কি অবস্থা। আমি যে ওকে ঘাড় বরাবর কোপ দিয়ে মাথা আলাদা করে ফেললাম, এখন কি অবস্থা দেখি। তো সবাই সেখানে যান, গিয়ে দেখেন যে ওখানে একটি দাঁড় কাক মরে পড়ে আছে, যেটার ধর থেকে মাথাটা আলাদা। সকলে কি করে, ওখানে একটি গর্ত করে ওই কাকটাকে মাটিতে পুঁতে দেয়। তো এর পরে যেটা হয় সেটা হলো, দাদু আগের মতো যেরকম কর্মঠ ছিলেন, শরীরে খুব শক্তি ছিল, তার শক্তি আস্তে আস্তে কমে আসে। আসলে উনি এতটা ভয় পেয়েছিলেন, এরপর থেকে তার শরীর ভেঙেও যেতে থাকে। উনি আর কখনো ওই বলি খেলায় জিততে পারতেন না, উনি আর কখনো নামও দিতেন না খেলার জন্য, কারণ ওনার শরীর আগে সেই জোর ছিল না। উনি কোদাল দিয়ে মাটি কাটলেই হাঁপিয়ে যেতেন, উনি আগের মতো আর কাজ করতে পারতেন না। পরে কবিরাজ বলেছিল যে আপনি ভয়ানক এক পিশাচকে এই বাড়িতে ডেকে এনেছিলেন। ওই রাত্রে যদি আপনি তাকে না মারতেন, এই বাড়িতে সে ঢুকে পড়েছে, এই বাড়ির সবগুলোকে সে আস্তে আস্তে মেরে ফেলতো। আর সকালবেলা আরো একটি ভয়ানক ঘটনা তারা দেখেছিল, সেটি হলো যে ওই যে পিশাচটি তার গরু মানে ষাঁড় বা বাছুরের দিকে যে তাকিয়েছিল, সকালবেলা প্রত্যেকটি গরু এবং বাছুর মৃত অবস্থায় পড়েছিল। মনে হচ্ছিল কেউ ওগুলোর ঘাড় মটকে দিয়েছে, কিন্তু আসলে ঘাড় মটকে দিয়েছে না অন্য কোনো কারণে মারা গেছে, এটা কি নির্দিষ্ট করে বলা যায় না, বা কে মেরেছে। তবে এতটুকু ধারণা করা হয় ওই পিশাচের ভয়ানক দৃষ্টির ফলেই হয়তোবা ওই গরুগুলো মারা গিয়েছিল। তো এটি ছিল ঘটনা। আমার কাছে এই ঘটনাটি খুবই অন্যরকম লেগেছে এবং ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তার ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। চলুন আমরা চলে যাই জয় বড়ুয়ার পাঠানো আমাদের পরবর্তী ঘটনায়। কি ভাবছেন যে আমাদের এই এপিসোডটি শেষ? না, ঈদ স্পেশাল এপিসোড আমরা টোটাল 3টি উপহার দেব ইনশাল্লাহ আপনাদেরকে। চাঁদ রাতে এখন যেটা হচ্ছে, আর ঈদের দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন আরেকটি এপিসোড রয়েছে সৌমিত্র রয়ের পাঠানো ঘটনাবলী নিয়ে, আর ঈদের তৃতীয় দিন রয়েছে আরও একটি ঈদ স্পেশাল এপিসোড,
সেখানেও আপনারা আপনাদের পাঠানো বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো ইনশাল্লাহ শুনতে পাবেন। তো তিনটি ঈদ স্পেশাল এপিসোড আমরা আপনাদের জন্য সাজিয়েছি। আশা করছি প্রত্যেকটি এপিসোড আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আমাদের আফটার দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে একটি ফেসবুক পেজ এবং একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন আমরা চলে যাই আমাদের জয় বড়ুয়ার পাঠানো এবারের এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি মূলত বলবো, এই ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়ির দৌলতপুর নামক একটি গ্রামের ঘটনা। ওই গ্রামের একটি নিঃসন্তান দম্পতি রয়েছে। এই দম্পতির সাথে মূলত এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনাটি যেই কারণে ঘটেছে সেটি মূলত আসলে আজকের ঘটনার মূল বিষয়। এই ঘটনার প্রভাবটা হচ্ছে ওই পরিবার নিঃসন্তান, কিন্তু মূল ঘটনাটি এটি আমরা আপনাদেরকে শোনাতে চাই ইনশাল্লাহ। এই ঘটনাটির মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। এই ঘটনাটি জয় বড়ুয়া ওনার কলিগ তার নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি শেয়ার করেছেন। তো যদিও বা ওনার কলিগের নাম আমাদেরকে বলেছেন, তারপরও আমরা ঘটনাটি যেহেতু বলার সময় তার নামটা বলার অনুমতি পাইনি, এই জন্য আমরা বলতে পারছি না। ঘটনাটি ওনার বড় ফুপুর পরিবারের সাথে, মানে এই বিষয়টার প্রভাব আর কি যেটা হয়েছে। ওনার বড় ফুপু নিঃসন্তান থেকে জীবনের শেষ বয়সে চলে এসেছেন, কিন্তু ওনার যে কখনো সন্তান হয়নি বিষয়টা এরকম নয়। আর ওনার স্বামী 2015 সালে মারা যান। তো ঘটনাটি যেভাবে শুনেছেন বা ওনার কলিগ যেভাবে বলেছেন, ওনার কলিগ ওনার মায়ের মুখ থেকে শুনেছেন, তো ওনার কলিগের ভাষায় আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনার সাল যুদ্ধের আগের। আমার বাড়ি ফটিকছড়ির নানুপুর এলাকায়। আমার বাবারা 3 ভাই আর 3 বোন ছিলেন। আমার বাবা ভাইদের মধ্যে মেঝো আর ভাই বোনদের মধ্যে চতুর্থ ছিলেন। আমার বাবাদের সবার বড় ছিলেন আমার বড় ফুপু রিমা আক্তার। বড় ফুপুর বিয়ে হয় দৌলতপুর নামক একটি গ্রামে। তখনকার সময় মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত। আমার ফুপুরও তার কোনো ব্যতিক্রম হয়নি। শুধু ব্যতিক্রম ছিল আমার ফুপার অর্থনৈতিক অবস্থা। কেননা বিয়ের সময় আমার ফুপা কিছুই করতেন না, কিন্তু ওনার বাবার বেশ সহায় সম্পদ ছিল। ফলে বিয়ের বয়স হতেই ওনাকে পরিবার থেকে বিয়ে করিয়ে দেওয়া হয়। আমার ফুপারা 3 ভাই এবং 2 বোন ছিলেন। আমার ফুপা ভাইদের মধ্যে সবার বড় আর ভাই বোনদের মধ্যে ছিলেন তৃতীয়। ঘটনাটি ঘটে মূলত আমার বড় ফুপার সাথে। ওনার নাম আব্দুস সামাদ। আমার বড় ফুপা তখন তার বয়স 7 কি 8 বছরের মতো হবে। একদিন ওনার বড় বোনের বিয়ে ঠিক হয়। স্বাভাবিকভাবে বাড়িতেই বিয়ের আয়োজন চলছে। বরযাত্রীদের আপ্যায়নের জন্য মুরগি কেটে আনা হয়েছিল অনেকগুলো। পরে বাবুর্চিরা সেগুলো পরিষ্কার করে টুকরো টুকরো করছিল। আমার ফুপা পাশে দাঁড়িয়ে এসব দেখছিলেন আর মনে মনে একটা খুশি অনুভব করলেন। স্বাভাবিকভাবেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, সবার মনেই আনন্দ। যথারীতি বিয়ের অনুষ্ঠান শেষ হয়। বিয়ের পরের দিন আমার ফুপা বাড়ির অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলতে বের হন। ছোটবেলায় আমরা হাতে পলিথিন নিয়ে আর ছোট ব্লেড নিয়ে বাজার খেলতাম, মানে বাজার করতে বের হতাম। বিভিন্ন লতাপাতা কেটে ছোট ছোট টুকরো টুকরো করে বাসনপতির মধ্যে দিতাম আর ওই লতাপাতাগুলো ব্যাগে করে নিয়ে আসতাম। এটাই বাজার খেলা আর চড়ুই ভাতি খেলা। ঠিক উনিও একইভাবে ব্লেড আর পলিথিন ব্যাগ নিয়ে বাজার করবে বলে বের হন অন্য বন্ধু বান্ধবদের সাথে। তাদের বাড়ির পাশে একটা বাড়ির ভিটা ভরাট করার জন্য কিছু মাটি কাটা হয়। ফলে মাটি কাটার জায়গায় একটা ছোট্ট গর্তের সৃষ্টি হয়। যেহেতু বিকেল বেলা খেলছিলেন সবাই, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই চলে যেতে থাকে ওনাকে রেখে। আর এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে।
ওনার ফুপাও চলে যাবেন। তখন ফুপা সেই গর্তের পাশে গেলে দেখতে পান সেই গর্তের পানিতে একটা বড় ব্যাঙ আর ছোট ছোট কিছু ব্যাঙের বাচ্চা মনের সুখে খেলাধুলা করছে। তখন ফুপা সেই ছোট ছোট ব্যাঙগুলোকে ধরেন এবং ব্যাঙগুলো দেখতে অনেকটা সেই মুরগির মতো লাগছিল, যেগুলো ছোলা ছোলা ছিল, বাবুর্চিরা যেগুলো কেটে টুকরো টুকরো করছিলেন। আর ব্যাঙগুলো একটু অন্যরকম ছিল, ওই রকমের ব্যাঙ আমার ফুপা আগে দেখেননি। আর চামড়া ছাড়া মুরগি যেভাবে কেটে টুকরো টুকরো করে, উনি ওই ছোট ব্যাঙগুলো ধরছেন আর ব্লেড দিয়ে কোনোটার হাত কাটছেন, কোনোটার পা কাটছেন, কোনোটার মাথা কাটছেন। কিছু ব্যাঙের এভাবে মৃত্যু ঘটে ওনার হাতে। এদিকে বড় যে ব্যাঙটি ছিল, ওই ব্যাঙটি এই অবস্থা দেখে ছটফট করছিল। এক পর্যায়ে সে পানি থেকে লাফিয়ে উপরে উঠে পড়েন এবং নিজের শরীরকে আস্তে আস্তে বড় করতে থাকেন এবং ফুপার দিকে আসতে থাকেন। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর আমার ফুপা এই বড় ব্যাঙটির আকারে আস্তে আস্তে বড় হওয়া দেখে খুব ভয় পেয়ে যান। তিনি হাতের ব্যাগ, ব্লেড সবকিছু ফেলেই দ্রুত দৌড়ে বাড়িতে চলে আসেন। এর মধ্যে তিনি ঠিক কয়টা ব্যাঙ কেটেছেন তার ঠিক মনে নেই। তিনি স্বাভাবিকভাবে বাড়িতে আসেন, একটা সময় রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। সবাই যখন ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসেন তখন দেখতে পান যে সকালবেলা আর কি, যে বাড়ির উঠানের এক পাশে 15 থেকে 20টা ব্যাঙের ছোট ছোট বাচ্চা মরে পড়ে আছে। কোনো ব্যাঙের হাত নেই, কারো মাথা নেই, কারো পা নেই। এসব দেখে বাড়ির লোকজন ভাবে হয়তো কোনো পাখি রাতের বেলা এসে এসব করেছে। নিশাচর কোনো পাখি ব্যাঙগুলো ধরে খেতে পারেনি, এভাবে আদা খেচড়া করে খেয়ে এভাবে ফেলে গেছে। তাই তারা ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে ফেলে দেয়। ওই দিন রাত থেকেই আমার ফুপার সাথে শুরু হয় ঘটনা। সন্ধ্যার পর থেকেই ওনার জ্বর আসতে থাকে। জ্বরের ঘোরে তিনি কাঁপছিলেন আর মাঝে মাঝে বিকট চিৎকার দিয়েও কেঁদে উঠছিলেন এবং চিৎকার করে বলছেন, ব্যাঙ লাফাচ্ছে আমার গায়ে ব্যাঙ লাফাচ্ছে, এত ব্যাঙ কোত্থেকে আসলো, বাঁচাও বাঁচাও এই বলে। সারা রাত ছেলের এই অবস্থা দেখে আমার ফুপার বাবা স্থানীয় এক হোমিও চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন তিনি ওষুধ দেন, আবার বাড়িতে ফেরত আনেন, কিন্তু কোনো অবস্থার উন্নতি হচ্ছে না। কিছুতেই তার জ্বর আর চিৎকার থামানো যাচ্ছিল না। যেহেতু ছেলে জ্বরে কষ্ট পাচ্ছিল, সেহেতু আমার ফুপার মা ছেলের সামনে বসে আল্লাহর নাম আর বিভিন্ন সূরা পাঠ করে যাচ্ছিলেন। একটা সময় তিনি খেয়াল করলেন, তিনি যখনই সূরা পাঠ করছেন তখনই আমার ফুপা চুপ থাকছেন। যেই তিনি সূরা পাঠ বন্ধ করছেন, অমনি ছেলে চিৎকার করে উঠছে। তিনি বুঝলেন তার ছেলের উপর নিশ্চয়ই জিনপরির আঁচল লেগেছে। তিনি তার স্বামীকে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে বলেন। কোন রকম ফজরের আজান হবার পরেই তারা আমার বড় ফুপাকে নিয়ে স্থানীয় এক পরহেজগার এক হুজুরের কাছে নিয়ে যান। তারা যখন সেই হুজুরের কাছে যান তখন সেই হুজুর হাতে তসবিহ নিয়ে গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং জিকির আজগার করছিলেন। তারা হুজুরের সামনে যেতে হুজুর বলে ওঠেন, এত সকাল সকাল এই ব্যাঙটাকে কেন এখানে নিয়ে এসেছো? আমার ফুপার মা বাবা হুজুরের এমন কথা শুনে তো অবাক। কি বলে, ব্যাঙটাকে কিভাবে আনলাম? হুজুর বলেন, আরে ওকে রাখো রাখো, ওকে কোল থেকে নামাও। এই বলার পর আমার ফুপা তার বাবার কোল থেকে এক লাফে নেমে সবার সামনেই ব্যাঙের মতো লাফাতে থাকে এবং ব্যাঙের মতো বসে থাকে। ছেলের এই ভয়ঙ্কর অবস্থা দেখে তার মা বাবা হাউমাউ করে কেঁদে ওঠেন। তখন হুজুর ধমক দিয়ে বলেন, আরে এত কান্নাকাটির কিছু নাই, এত কাদার কিছু নাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, চুপ থাক। তখন সেই হুজুর আমার ফুপাকে উদ্দেশ্য করে বলেন, আমিও তো চিন্তা করছি পরশু রাত থেকে ব্যাঙ এত ডাকছে কেন। এটা বলার পর আমার ফুপা লাফিয়ে সেই হুজুরের কাছে আসে। হুজুরের পরম আদরে আমার ফুপাকে কাছে বসিয়ে ওনার হাতে থাকা যে তসবিহ, এই তসবিটা ফুপার গলায় ঝুলিয়ে দিলে আমার ফুপা আস্তে আস্তে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে হুজুর ফুপার মা বাবাকে বলেন যে
তাহাজ্জুদের নামাজের সময় নিয়ে আসবা আমাকে, ওকে আমার কাছে নিয়ে আসবা, আর সাথে গোলাপ জল নিয়ে এসো। তারা হুজুরের কথা মতো গোলাপ জল রেডি করে তাহাজ্জুদের নামাজের সময় হুজুরের কাছে যান এবং আমার ফুপাকে সাথে নিয়ে যান। তো হুজুর আমার ফুপাকে সামনে নিয়ে বিভিন্ন সূরা পাঠ করছেন, তারপর বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করছেন। হুজুর এক পর্যায়ে সেই গোলাপ জল নিয়ে আমার ফুপার শরীরে 3 বার ছিটিয়ে দেন। 3 বার ছিটিয়ে দেওয়ার সাথে সাথে হুজুর আমার ফুপাকে সালাম দেন। তখন আমার ফুপাও এক নারী কণ্ঠে সালামের জবাব দেন। আমার ফুপার কণ্ঠে মেয়েলি কণ্ঠস্বর শুনে আমার ফুপার মা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। হুজুর আমার ফুপাকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো এই বাচ্চার মা কত কষ্ট পেয়েছে তোমাকে দেখে, তুমিও তো আর একটা মা, একটা মায়ের কষ্ট কি তুমি দেখবে না? এই কথা বলার সাথে সাথে আমার ফুপার মধ্যে থাকা সেই সত্তাটি গুমরে কেঁদে ওঠে আর বলে, হুজুর আমার ছেলে মেয়েদের কি কোনো দোষ ছিল? ওরা তো আমার সাথেই খেলছিল, ও কেন তাদেরকে এত নির্মমভাবে হত্যা করলো, তাও আমার সামনে? এটাকে সহ্য করা যায়? আপনি হলে সহ্য করতেন যে আপনার সন্তানকে আপনার সামনে হত্যা করবে? আমি তো ওই সময় ওকেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তো ওই সময় ওকে মারিনি, ওকে তো আমি আস্তে আস্তে মারবো, যেভাবে আমার এতগুলো সন্তানকে নির্মমভাবে ও হত্যা করেছে। হুজুর বললেন, না জেনে অন্যায় করলে আল্লাহ মাফ করেন, তুমি কি করবে না? তখন সেই সত্তাটি বলে ওঠে, না আমি মাফ করব না, জানের বদলে জান চাই। হুজুর বলেন, তা কি করে হয়? সে ছোট মানুষ, সে ভুল করেছে, এইভাবে তো তাকে আমি শেষ হয়ে যেতে দিতে পারি না, আর আমি থাকতে তুমি এর সব কিছুই করতে পারবে না। তখন সেই সত্তাটি আবার বলে ওঠে, হুজুর আপনি না হয় একে রক্ষা করবেন, কিন্তু এর বাচ্চাদেরকে কি আপনি রক্ষা করতে পারবেন? সেই ক্ষমতা কি আপনার আছে? ও আমার 12টা মেয়ে আর 7টা ছেলেকে মেরেছে, আমিও ওর ছেলে মেয়েদের মারবো, দেখি আপনি কি করে ঠেকাতে পারেন। তখন হুজুর বলেন, তাহলে আমিও তোমাকে বন্দি করব। হুজুর এই কথা বলার সাথে সাথে আমার ফুপা উপরে লাফিয়ে উঠে আবার ধপ করে নিচে পড়ে জ্ঞান হারান। তখন হুজুর আবার আমার ফুপার বাবাকে বলেন যে আপনার ছেলেকে আর আপনার বউকে বাইরে নিয়ে যান, আমি কালকে আপনাদের বাড়িতে আসব। তো পরদিন সকালে হুজুর আমার ফুপাদের বাড়িতে যান আর বাড়িটি বন্ধ করে দিয়ে 7 দিন পরে আসবেন বলে আবার চলে যান। এদিকে আমার ফুপা পরদিন সকাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। পরে তিনি তার মা বাবাকে বলেন যে কিভাবে এই ব্যাঙগুলোকে তিনি ব্লেড দিয়ে কেটে হত্যা করেছেন। 7 দিন পরে হুজুর আবার তাদের বাড়িতে আসেন আর আমার ফুপার মা বাবাকে বলেন, দেখুন আমি অনেক চেষ্টা করেও সেই মা জিনকে ধরতে পারিনি, সে পলাতক, আর তার সাথে আরো জিন রয়েছে যারা তাকে সাহায্য করছে। আমার পালিত জিনেরা তাকে ধরতে গেলে অন্যদের সাথে সেও মিলিয়ে যায় আর তাকে চিনতে পারে না আমার অনুগত জিনেরা। তাছাড়া সন্তানহারা মাকে নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সম্ভব নয়। এদিকে আমার অনুগত জিনেরাও ওই জিনের প্রতি সহানুভূতিশীল, কারণ আমার অনুগত জিনেরাও আমাকে বলছে যে একটা সন্তানহারা মাকে আপনি বন্দি করবেন, আপনি তাকে শাস্তি দিবেন, এটা অন্যায়, এটা ঠিক নয়। জিনেদের প্রতিশোধ নেওয়ার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। আপনি ওই জিনকে আরো ভালো করে বোঝাতে পারতেন, তাকে সরাসরি বন্দি করতে চাচ্ছেন, আবার আমাদেরকেই পাঠাচ্ছেন আমাদেরই স্বজাতিকে ধরে আনার জন্য, এটিও তো অন্যায়। একটা মা হারা জিনকে আপনি সান্ত্বনা দেন, আস্তে আস্তে বুঝান, কিন্তু তাকে আপনি বন্দি করার জন্য আমাদেরকে পাঠাচ্ছেন। আমরা যাচ্ছি ঠিক আছে, কিন্তু অন্য জিনেরা তো আমাদেরকে সাহায্য করছে না, তারা ওই মা হারা জিনকে আশ্রয় দিয়েছে, যার ফলে আমরা তাকে ধরতে পারছি না। আর তাকে ধরতে গেলেও আমরা অন্য জিনেদের দ্বারা আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য এভাবে তাকে নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি ওই মা জিনকে কোনো শাস্তি দিতে পারবেন না। আর জিনদের এই কারণে, মানে এই ধরনের কথার কারণে সেই হুজুর কোনোভাবেই ওই মা জিনকেও আটকাতে পারেননি। কিন্তু এতটুকু মিউচুয়াল হয় যে ওই সন্তানকে, মানে আমার বড় ফুপাকে, সে কিছু করবে না, কিন্তু তার কোনো
উত্তরসূরি পৃথিবীতে রাখতে দেবে না। যাই হোক, সেই হুজুর আমার ফুপার মা বাবাকে বলেন, আমি চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওই মা জিনের অন্তরকে নরম করে দেন, এছাড়া আর কোনো কিছু করার আমি দেখছি না। যাই হোক, এরপরে আমার ফুপা অনেক বছর অতিবাহিত করেন কোনো ঝামেলা ছাড়াই, একদম স্বাভাবিক। তবে তিনি কোনো কাজ বা কোনো চাকরি কিছুই করতে পারতেন না। তিনি ছিলেন খুব উদাসীন। উদাসীন বলতে তিনি কোনো কাজে গেলে সেই কাজে মন বসতো না, তার কোনো গঠনমূলক কাজ তার দ্বারা হতো না। তিনি শুয়ে বসে থাকতেন, খেতেন, ঘুরতেন, কিন্তু অন্য ভাই বোনদের মতো কোনো নির্দিষ্ট কাজে তিনি জড়াতে পারতেন না। তিনি চেষ্টা করতেন জড়াতে, কিন্তু সেই কাজে কয়েকদিন পরেই উনি ফেল করতেন এবং সেখান থেকে মন উঠে যেত। ওনার এই ধরনের কাজের ব্যর্থতা দেখে তার পরিবারের সদস্যরাও তাকে কোনো কাজে ইনভলভ করতো না, যেহেতু তাদের যথেষ্ট সহায় সম্পত্তি ছিল। এক ছেলে যদি কোনো কাজ নাও করে তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, এবং সেটা হয়ওনি। এভাবে আমার ফুপা অনেক বছর পার করেন। ওরা যখন বিয়ের বয়স হয় তখন আমার ফুপার মা বাবা তাকে বিয়ে করিয়ে দেন এবং তার বিয়ে হয় আমার বড় ফুপুর সাথে। আমার বড় ফুপু যখনই সন্তান সম্ভবা হতেন, একটা নির্দিষ্ট সময় এসে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে সেই বাচ্চা পেটের মধ্যে মারা যেত। ওই বাচ্চাকে যখন অপারেশন করে বের করতে হতো তখন দেখা যেত সেই বাচ্চা বিকলাঙ্গ। এরপরেও আমার ফুপুর আরো সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মারা যায়, কিন্তু প্রত্যেকটি সন্তান ছিল প্রতিবন্ধী এবং বিকলাঙ্গ। এভাবে 3জন ছেলে বাচ্চা এবং 4জন মেয়ের বাচ্চার জন্ম দিয়েছেন আমার ফুপু, কিন্তু প্রত্যেকবার একই অবস্থা। পরবর্তীতে সেই হুজুরের কথা মনে করে আমার ফুপা আর ফুপু আর কোনো সন্তান না নেয়ার সিদ্ধান্ত নেন এবং বাকিটা জীবন তারা নিঃসন্তান হয়েই কাটিয়ে দেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা আমরা শুনলাম। প্রিয় লিসেনার্স, কি বলবেন এই ঘটনা নিয়ে? আসলে নিষ্ঠুর কি আমরা একাই হই? আমরা কিন্তু আসলে নিষ্ঠুর হই, জিনেরাও নিষ্ঠুর হয়, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। কিন্তু কখনো আমাদের নিষ্ঠুরতার কারণে জিনেরা আরো বেশি নিষ্ঠুর এবং নির্দয় আচরণ করে আমাদের সাথে। ধরুন যে কোনো মা বা বাবার সামনে তার সন্তানকে হত্যা করা হয়েছে, তখন আমরা দেখি সেই মা বা বাবা তারা কিরকম কান্নাকাটি করে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি, তাদের কান্নাকাটি দেখে আমাদের সকলের মন গলে যায়। ঠিক তেমনি একটা জিনরূপী মায়ের সামনে যখন তার সন্তানদেরকে হত্যা করে, হোক সেটা না বুঝেই হয়েছে, কিন্তু সেই মা জিনের মনে কি ক্ষোভ থাকতে পারে না? এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটিয়েছিল এই ফুপার প্রত্যেকটি সন্তানকে হত্যা করার মাধ্যমে। ফুপাকে সরাসরি হত্যা করেনি, ওই হুজুরের কারণে, বা আল্লাহ রহম করেছেন এই জন্য হত্যা করতে পারেনি, কিন্তু তার কোনো সন্তানাদি এই পৃথিবীতে বাঁচতে দেয়নি। ফুপা মারা গেছেন 2015 সালে, ফুপু এখনো জীবিত আছেন, আর এই ঘটনার সাক্ষী হয়ে তিনি এখনো জীবিত আছেন। এই ঘটনার সাক্ষী বলতে এটাই বোঝাচ্ছি যে এই ঘটনার প্রভাব, এই প্রভাবটা ওনাদের দাম্পত্য জীবনে পড়েছিল, যার ফলে ওনারা নিঃসন্তান দম্পতি হয়ে জীবনটা কাটিয়ে দিলেন। আল্লাহ আমাদের এই সমস্ত ব্যাপারগুলো থেকে হেফাজত করুক। আরেকটি বিষয় হলো, আমরা নিজেরা যেমন সতর্ক থাকবো, ঠিক তেমনি আমরা আমাদের ছোট সন্তানদেরকেও শেখাবো যে অপ্রয়োজনে কোনো প্রাণীকে যেন আমরা হত্যা না করি। আমাদের কাছে যেটা খেলা, আর একজনের কাছে কিন্তু সেটা জীবন মরণের প্রশ্ন। এরকম একটা ঘটনা ছোটবেলায় আমি পড়েছি যে কিছু বাচ্চারা একটা ডোবার পাশ দিয়ে যাচ্ছিল, সে ডোবায় অনেকগুলো ব্যাঙ খেলা করছে, ওরা ইট দিয়ে ঢিল ছুটছে। তখন একটি ব্যাঙ এগিয়ে এসে বলছে, তোমরা এভাবে আমাকে মারছো কেন?
আমরা তো মরে যাচ্ছি। তখন একটা বাচ্চা বলল, আমরা তো খেলছি। তখন ওই ব্যাঙ বলছিল, যেটা তোমাদের কাছে খেলা সেটা আমাদের কাছে জীবন মরণের প্রশ্ন। আসলে এই গল্পটা পড়ে আমার ওই ঘটনাটি মনে পড়ে গেল। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, এবং আমরা নিজেরা যেমন সতর্ক থাকবো, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও এই সমস্ত ব্যাপারগুলো জানাবো, যে তোমরাও অপ্রয়োজনে কাউকে কষ্ট দেবে না। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের ঈদ স্পেশাল এপিসোডের প্রথম যে এপিসোডটি, এটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী দুটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি, যেটি ঈদের পরের দিন মানে ঈদের দ্বিতীয় দিন হবে, এবং আরেকটি এপিসোড হবে ঈদের তৃতীয় দিন। আশা করছি সেই এপিসোডের ঘটনাগুলো আপনাদের সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সকলকে ঈদ মোবারক জানিয়ে এবারের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।